আজ আমরা একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা ও নির্বাচিত চিন্তাবিদগণ যে চ্যাপ্টারটা রয়েছে তার 4 নম্বর ক্লাস ও শেষ ক্লাস করব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো চলো শুরু করি। তো আজকে চতুর্থ অধ্যায় থাকছে পার্ট 4, দ্বিতীয় সেমিস্টার। মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা ও শিক্ষা সংক্রান্ত ধারণা। আগের ক্লাসগুলোতে আমরা নেতাজির স্বাধীনতা জাতীয়তাবাদী ধারণা নিয়ে আলোচনা করেছিলাম, গান্ধীজির চিন্তাভাবনা নিয়ে আলোচনা করেছিলাম, স্বামীজির চিন্তাভাবনা নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখোনি গিয়ে দেখে নিতে পারো। ওকে, তো আমরা চলে যাই নেক্সট পার্টে, তাই না? নেক্সট কি বলছে, আজকে আমরা কি বিষয় নিয়ে গল্প করব বা ক্লাস করাবো। সেই ক্লাসটা হবে যে যে টপিকগুলো থাকবে সেগুলো হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে কিছু কথা। দেখো, আমরা প্রতিটা ক্লাসে বলেছি যে তার পাস্ট লাইফ, তার জীবন সম্পর্কে, মানে যার চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করব তার জীবন সম্পর্কে আমাদেরকে কিছু হলেও জানতে হবে। কেন জানতে হবে? কারণ তার পুরো চিন্তা ভাবনা বুঝতে গেলে আমার পাস্ট লাইফ জানতেই হবে, তাই না? নেক্সট, মাওলানা আবুল কালাম আজাদের অনুপ্রেরণা, অর্থাৎ এই যে স্বাধীনতা বলো বা শিক্ষা সংক্রান্ত এই যে তার চিন্তা ভাবনা তৈরি হয়েছে, একা একাই কি তৈরি হয়ে গেছে এমন তো নয়। বিভিন্ন মানুষের বিভিন্ন ঘটনার প্রভাব ছিল, সেগুলো কি কি ছিল সেগুলোও দেখব। এছাড়া কি দেখব, তার স্বাধীনতা ধারণা এবং তার স্বাধীনতা ধারণার বিভিন্ন দিকগুলোও আমরা দেখব। তারপরে আমরা নেক্সট দেখব যে তিনি যে স্বাধীনতার ধারণা দিয়েছেন সেই ধারণার বৈশিষ্ট্য কি ছিল। ঠিক আছে, নেক্সট আমরা যাব তার শিক্ষা সংক্রান্ত ধারণাতে। ওকে, তারপরে দেখব তার তিনি যে শিক্ষার ধারণা দিয়েছেন সেই শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য কি এবং সেই শিক্ষার বৈশিষ্ট্য কি। ওকে, এবং বর্তমান সময়ে ওর প্রাসঙ্গিকতা কি সেটাও আমরা দেখব। ওকে, তারপরে সর্বশেষে আমরা দেখব গান্ধীজি এবং আজাদের যে মতাদর্শগত সাদৃশ্য এবং নেতাজির সঙ্গে তার মতাদর্শের যে সাদৃশ্য সেই জিনিসগুলো। ওকে, তার মানে মিল কি রয়েছে তাদের মধ্যে। ওকে, এই জিনিসগুলো নিয়ে আমরা পুরো আজকের ক্লাসে আলোচনা করব। আশা করছি আজকের ক্লাসটা করার পরে তোমাদের এই যে মৌলানা আবুল কালাম আজাদের চিন্তাধারা নিয়ে কোনো রকম সমস্যা হবে না। ওকে, তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। প্রথম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে কিছু কথা। ওকে, তিনি জন্মগ্রহণ করেন 11th নভেম্বর 1888 সালে। ওকে, কোথায়? মক্কা, সৌদি আরবে। সৌদি আরবের যে মক্কা শহর রয়েছে সেই শহরে তিনি জন্মগ্রহণ করেন। দেখো, এখন তোমরা বলবে তাহলে তিনি ভারতীয় কেন? দেখো, তার বাবা ওখানে চলে গেছিল কিছুদিনের জন্য, ঠিক আছে, পরবর্তীতে ফিরে আসে, এসে তারপর ভারতে পুরোপুরি বসবাস করা শুরু করে। ওকে, দেখো, তার পিতা ছিল মাওলানা খৈরুদ্দিন, যিনি কিনা একজন ইসলামিক পণ্ডিত ছিলেন, ওই মাওলানা টাইপের। ওকে, এবং তার মা ছিল আলিয়া বিনতে মোহাম্মদ। ওকে, এবং তার শিক্ষা, দেখো তার শিক্ষা হয়েছিল আরবি ভাষা, ফার্সি, উর্দু, ইংরাজি এবং পাশ্চাত্য দর্শন এবং ইসলামিক আইন। দেখো, এনার কিন্তু অ্যাকচুয়ালি প্রথাগত কোনো শিক্ষা ছিল না, ডিগ্রিধারী কোনো শিক্ষা ছিল না। ওকে, কিন্তু তারপরেও ইনি ভারতবর্ষের, স্বাধীন ভারতের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। দেখো, আমরা বলি না যে সবসময় প্রথাগত শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিই, কিন্তু সে যে কতটা জানে তার উপরে গুরুত্ব আমরা দিই না। কিন্তু এনার ক্ষেত্রে ঠিক উল্টো হয়েছিল। ইনি কিন্তু প্রথাগত শিক্ষা ছিল না, কিন্তু ওনার ভেতরে প্রচুর জ্ঞান ছিল। উনি শুধু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হননি, ইতিহাস, বিজ্ঞান অন্যান্য নিজের চাহিদাই পড়েছেন। এই যে আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি এই সমস্ত বিষয়গুলো, এগুলো তিনি নিজের ইচ্ছায় পড়েছেন। এবং একরকম বলতে পারো ছোটবেলা থেকে যে তিনি শিক্ষা গ্রহণ করেছেন সেটা তার বাড়ির মধ্যেই হয়েছে। তিনি কোনো পাঠশালায় পড়তে যাননি। ওকে, কিন্তু তারপরে তার মধ্যে যে কতটা জ্ঞান ছিল, তার পরবর্তীতে যে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজ তিনি করেছেন সেগুলো দেখলে আমরা বুঝতে পারবো। যেরকম আইআইটি তৈরি করেছেন, বর্তমানে আইআইটিতে যাওয়ার জন্য কত মানুষ পাগল, তাই না? আরও অনেক কাজ করেছেন, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এবং তার পুরো নাম ছিল সৈয়দ গোলাম মহিউদ্দিন আহমেদ বিন খায়রুদ্দিন আল হুসাইন। ওকে, মানে এই যে মৌলানা আবুল কালাম আজাদ যাকে আমরা বলে চিনি, তার পুরো নাম ছিল কি? সৈয়দ গোলাম মহিউদ্দিন আহমেদ বিন খায়রুদ্দিন আল হুসাইন। ওকে, কিন্তু তিনি মৌলানা আবুল কালাম আজাদ নামেই বেশি পরিচিতি লাভ করেছিলেন। ওকে, দেখো, তার রাজনৈতিক জীবন সম্পর্কে আমরা পরবর্তীতে দেখি। 1912 সালে আল হিলাল পত্রিকা প্রকাশ করেন উনি। এই আল হিলাল পত্রিকা কেন প্রকাশ করেন?
যাতে এখানকার যে ইংরেজরা হিন্দু মুসলিমের মধ্যে একখানা লড়াই বাঁধিয়ে দিয়েছে, ঠিক আছে? আম সেই সময় স্বাধীনতার আগে যখন দেশভাগ হওয়ার একটা চিন্তাভাবনা হচ্ছে, ঠিক আছে? তখন তিনি বলছেন, "না, মুসলিমরা যাতে আ মানে এর বিরুদ্ধে না চলে যায়, তাই জন্য তিনি বলছে তাদেরকে জাগরণ করা খুব প্রয়োজন।" আরো একটা কথা বলে রাখি, এই যে মৌলানা আবুল কালাম আজাদ এমন একটা মানুষ ছিলেন যে কিনা উম সেই সমস্ত মানুষের মধ্যে ছিলেন যারা দেশভাগের বিরোধী ছিলেন। কঠোর বিরোধী। মানে ইনি পছন্দই করতেন না। তাই ইনি যাননি পাকিস্তানে। বোঝা যাচ্ছে? দেখো কতটা দেশপ্রেমী হলেন। তিনি বলছেন, "আমি যদি মারাও যাই, তাও আমি আমার দেশকে ত্যাগ করব না। আমি ভারতকে ত্যাগ করব না।" বোঝা যাচ্ছে কতটা দেশপ্রেমী ছিলেন ইনি। উম ওইজন্য তিনি জনমত গড়ে তোলার জন্য অ্যাকচুয়ালি এই আল হিলাল পত্রিকা প্রকাশ করেন। ওকে? নেক্সট ১৯২০ সালে তিনি নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন যেটা, সেই আন্দোলনে যোগদান করেন। পরবর্তীতে মাত্র ৩৫ বছর বয়সে ১৯২৩ সালে কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি হয়। তিনি আবার পরবর্তীতে ১৯৪০ থেকে ৪৬ এ কংগ্রেসের সভাপতি ছিলেন। ঠিক আছে? এটা পরবর্তীতে তিনি রাজনৈতিক জীবনটা আরো আগিয়ে গেছে। কিন্তু এটা তার ইনিশিয়াল পিরিয়ডের, মানে আর্লি পিরিয়ডের, আর্লি লাইফের যে রাজনৈতিক জীবন তার কথা আমরা বললাম। ওকে? দেখো, তিনি ১৯৪৭ থেকে ৫৮, ১৯৪৭ সাল থেকে অর্থাৎ স্বাধীনতার ১৫ই আগস্টের পর থেকে যখন নতুন মন্ত্রিপরিষদ গঠন হলো ১৫ই আগস্টের পর, ওকে? তখন থেকে অর্থাৎ নেহেরুর সময়কাল থেকেই তিনি শিক্ষামন্ত্রী হয়। তিনিই ১ম শিক্ষামন্ত্রী, ওকে? তিনি অনেক কাজ করেছেন। বিভিন্ন দেশে ঘুরেছেন, রাষ্ট্রের বিভিন্ন এলাকায় ঘুরেছেন, বিভিন্ন রাজ্যে। ঘুরে তিনি পরিস্থিতি বুঝেছেন এবং বাইরের দেশেও বিভিন্ন দেশে ঘুরেছেন। সেখানকার শিক্ষা ব্যবস্থা দেখেছে, পারিপার্শ্বিক পরিবেশ দেখেছে এবং তারপরে তিনি যে চেষ্টা করেছেন আগিয়ে নিয়ে যাওয়ার, ওকে? সেটা দেখলে অবাক হবে, তোমরা জানলে অবাক হবে। পরবর্তীতে আমরা সেগুলোই দেখব, ওকে? তিনি ভারতের ১ম শিক্ষামন্ত্রী ছিলেন, ওকে? এই যে ইউজিসি, তোমরা যারা কলেজে উঠবে তারা দেখবে যে ইউজিসির আন্ডারে তোমরা পুরোটাই চলছে শিক্ষা ব্যবস্থা, ওকে? সেটা তৈরি হয়েছে। আইআইটি তৈরি হয়েছে, আইসিসিআর, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন, তারপরে এআইসিটিই প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। বিভিন্ন কাজ করেন। এছাড়া একাধিক সংস্থা তিনি তৈরি করেন, ঠিক আছে? এবং উদ্যোগ নেন। তার যে পাঠ্যক্রমের বিষয়গুলো ছিল, উম সে যে শিক্ষা চিন্তা যেইভাবে দিয়েছেন তিনি, বিশেষ করে শিক্ষার উপরে যে গুরুত্ব দিয়েছেন, ধর্মনিরপেক্ষতার উপরে যে গুরুত্ব দিয়েছেন, মানবতার উপরে যে গুরুত্ব দিয়েছেন, আ সাম্প্রদায়িকতার যে বিরোধিতা করেছেন, তারপরে জাতীয়তাবাদী যে ধারণা তার, জাতীয়তাবাদী আন্দোলনে যে যোগদান করেছেন, সেটা তোমরা দেখলে জাস্ট তার ফ্যান হয়ে যাবে। ওকে? এরকম একটা ব্যাপার। এছাড়া তিনি সাহিত্য একাডেমি, কলা একাডেমি এবং সঙ্গীত নাটক একাডেমি তৈরি করেন। ওকে? এই ভারতের আ শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য। তিনি মনে করেন শুধু স্বাধীনতা পেলে তো হবে না। স্বাধীনতার সঙ্গে তাদের পারিপার্শ্বিক, সামগ্রিক, সর্বজনীন স্বাধীনতা পেতে হবে। সামগ্রিকভাবে স্বাধীনতা হবে। ওই যে নেতাজির চিন্তাভাবনা যেমন ছিল অনেকটা। বোঝা গেল? যাই হোক, তার প্রধান তিনি একাধিক বই লিখেছেন। তার প্রধান কিছু গ্রন্থের নাম যেরকম 'ইন্ডিয়া উইন্স ফ্রিডম', যেটা কিনা ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ভেতরের কাহিনী, সেই সমস্ত কাহিনী নিয়ে রচনা করা হয়েছে। আমরা এখানে একটা ছবি দিয়ে দিয়েছি। 'ইন্ডিয়া উইন্স ফ্রিডমস' যে বই। এছাড়া 'তর্জুমানুল কুরআন', যেটার মধ্যে কুরআন শরীফের ব্যাখ্যা করেছেন। কুরআন শরীফ আমরা জানি ইসলাম ধর্মের যে ধর্মগ্রন্থ সেটি, ওকে? তার ব্যাখ্যা প্রদান করেছেন। এখানেও তার একটা ছবি দিয়ে দিয়েছি আমরা, ওকে? নেক্সট আমরা চলে যাই। তিনি এই যে ১৯৯২ সালে মরণোত্তর ভারতরত্ন সম্মান পান। উনি তো আগে মারা যান, ঠিক আছে? ১৯৫৮ সালে ২২শে ফেব্রুয়ারি উনি মানে মৃত্যুবরণ করেন, দেহত্যাগ করেন, ঠিক আছে? দিল্লিতেই। কিন্তু তার পরবর্তীতে তিনি এত মহান কাজ করেছেন যে তিনি মারা যাওয়ার পরেও তাকে ভারতরত্ন প্রদান করা হয়। অনেক বড় সম্মান এটা আমাদের দেশের জন্য। ঠিক আছে? যাই হোক, আমরা নেক্সট পার্টে চলে যাব। আশা করছি তার যে জীবনটা কেমন ছিল, তার সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাদের এসছে, তাই না? এবার আমরা তার উপরে কি প্রভাব ছিল, ঠিক আছে? সেই জিনিসটা দেখব। যেরকম মাওলানা আবুল কালাম আজাদের অনুপ্রেরণা, মানে কোথা থেকে তিনি অনুপ্রেরণা নিয়েছেন? এই যে শিক্ষা ব্যবস্থা, তারপরে আমরা বলতে পারি আ তার স্বাধীনতার ধারণার। জানতে হবে। নাহলে আমরা পরে তাকে উল্টোপাল্টা জাজ করতে পারি, তাই না? দেখো, তিনি আমরা বলতে পারি সাংবাদিকতা এবং লেখনী। তিনি অনেক লেখালেখি করতেন। এছাড়া যখন তিনি সাংবাদিকতায় ঢোকেন, ওই যে আল হিলাল পত্রিকা প্রকাশ করলেন, তখন তিনি শুধু পত্রিকা প্রকাশ করলেই একটা অফিসে বসে তো কাজ করে না। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। তিনি দেখতেন
আশপাশের মানুষের মেন্টালিটি কেমন, তারা কিভাবে জীবনযাপন করছে, তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে কিনা, এবং এই ঐক্য প্রতিষ্ঠা হওয়ার জন্য কি কি করা উচিত ওইসব নিয়ে ভাবতেন। আস্তে আস্তে তার চিন্তাভাবনার অগ্রগতি ছিল একটা মানে কতটা দূরদর্শী চিন্তাভাবনা তার তৈরি হয়েছিল, সেটা তোমরা পরবর্তীতে যখন স্বাধীনতা এবং শিক্ষা সংক্রান্ত ধারণা সম্পর্কে জানবে তখন সেই জিনিসটা আরও ভালো বুঝবে। ওকে, এছাড়া তার মধ্যে ইসলামিক শিক্ষা ছিল। ইসলামিক শিক্ষা, ইসলামী শিক্ষায় যে নৈতিকতা, সৌভ্রাতৃত্ববোধের কথা বলে, সেই চিন্তাভাবনা তিনি স্বাধীনতার মধ্যে, শিক্ষার মধ্যে আনতে চেয়েছিলেন। ধর্মকে শিক্ষার মধ্যে আনতে চায়নি। ওই ধর্মের যে নৈতিকতা, তারপরে ধর্মের যে ভালো ভালো জিনিসগুলো সেগুলো, ঠিক আছে, সেই জিনিসগুলোকে তিনি এই তার স্বাধীনতা এবং তার যে চিন্তাভাবনা শিক্ষা সংক্রান্ত ধারণা এর মধ্যে তিনি আনতে চেয়েছিলেন। ঠিক আছে, এছাড়া ভারতের জাতীয়তাবাদ, এবং তার মধ্যে এক কথায় ভরা ছিল কি ভারতীয় জাতীয়তাবাদী ধারণা। তিনি ভারতের প্রেমে, ভারতের প্রতি এত ভালোবাসা ছিল যে শেষ পর্যন্ত গণপরিষদে এরকম একটা ঘটনা আমরা বলি, গণপরিষদে এরকম হয়েছিল যে মুসলিম লীগ তো আলাদা পাকিস্তান তৈরি করে দিয়েছে, তো এখানে কোনো মুসলিম থাকবে না গণপরিষদে। ঠিক আছে, তখন তিনি বলেন যদি আমার মায়ের ভালোর জন্য, অর্থাৎ আমার দেশের ভালোর জন্য আমাকে এই গণপরিষদ ত্যাগ করতে হয়, ঠিক আছে আমি চলে যাব। কিন্তু কংগ্রেসের অন্যান্য নেতা, গান্ধীজি, তারা বলেন না, ও থাকবে। আমরা কোনো একটা হিন্দু রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্র আমরা তৈরি করছি না, আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করছি যেখানে সবাই থাকবে। ঠিক আছে, এখানে যতগুলো কংগ্রেসী নেতা ছিল তাদের মধ্যে বেশিরভাগের চিন্তাভাবনা ছিল একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করার। ঠিক আছে, যাই হোক, কারণ তারা একরকম বিরোধী ছিলেন কিসের? তারা বিরোধী ছিলেন দেশভাগের। হ্যাঁ, একটা সময় কংগ্রেসের যে দল সেটা মেনে নিয়েছিল, কারণ মোহাম্মদ আলী জিন্নাহ সেটা মানতে রাজি হচ্ছিল না। ঠিক আছে, তখন মেনে নেয়, বলছে পরবর্তীতে ইনি এনার লেখনীতে বলছে যে এটা কংগ্রেসের কমিটি তো মেনে নিয়েছে, যেটা কিনা খাতা কলমে, কিন্তু দেশের মানুষ সেটা মানতে পারেনি। এই যে দেশভাগের চিন্তা ভাবনা, এটা ইনিশিয়াল মানে আপেক্ষিক দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে মনে হচ্ছে যে এটা মেনে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মানেনি দেশের লোক। বোঝা গেল? ইনি দেশপ্রেমের প্রতি যে তারা এত দেশপ্রেম ছিল, সেই দেশপ্রেমের মানে তাগিদে তিনি তার পরবর্তী কাজগুলো করে গেছেন। আমরা তার বিভিন্ন বিহেভিয়ার, তার বিভিন্ন কাজকর্ম দেখে সেটা বুঝতে পারি। ওকে, এছাড়া বিভিন্ন কংগ্রেস নেতৃত্বের প্রভাব ছিল তার ওপর, যেরকম গান্ধীজি, নেহেরু, এনাদের প্রভাব, এনাদের কাজকর্ম দেখে অনেকটা প্রভাবিত হয়। অহিংসা নীতি, গান্ধীজির যে অহিংসা নীতি ছিল সেই অহিংসা নীতির দ্বারা প্রভাবিত হয়। তারপরে তিনি অরবিন্দ যে ছিলেন, অরবিন্দের দ্বারা প্রভাবিত হয়। এছাড়া শ্যামসুন্দর চক্রবর্তীর দ্বারা তিনি প্রভাবিত হয়। মানে তার উপরে বিভিন্ন বড় বড় মানুষের প্রভাব ছিল। ঠিক আছে, এবং এই প্রভাবের ফলেই তাদের এই যে বড় বড় মানুষের সান্নিধ্যে তিনি ছিলেন, তিনি আরও বেশি বেশি করে কাজ করা শুরু করেন দেশের জন্য। ওকে, আশা করছি কাদের প্রভাব তার উপরে ছিল সেটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ, এনার সঙ্গে নেতাজির অনেকটা মিল পাওয়া যায়। ঠিক আছে, সেটা আমরা পরে আলোচনা করি। নেক্সট, এই যে প্রথমেই আমরা দেখব যে আজাদের, অর্থাৎ মাওলানা আবুল কালাম আজাদের যে স্বাধীনতার ধারণা, সেই স্বাধীনতার ধারণাটা কেমন ছিল। দেখো, তিনি অ্যাকচুয়ালি শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতার উপরে গুরুত্ব দেননি। তিনি বলছেন শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা পেলে তো হবে না, সার্বিক স্বাধীনতা পেতে হবে। একটা মানুষ যদি সবসময় লড়াই করে যায়, আমি এই যে বৈদেশিক রাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা পেয়ে গেলাম, কিন্তু নিজেদের মধ্যে লড়াই করছি, সেটা তো স্বাধীনতা নয়। সে যদি শিক্ষা পাওয়ার, শিক্ষা অর্জনের স্বাধীনতা না পায়, ঘর থেকে বেরোনোর স্বাধীনতা না পায়, নিজেকে উঁচু পদে প্রতিষ্ঠা করার স্বাধীনতা না পায়, তাহলে তো হবে না। সে যদি ধর্মের কুসংস্কারে আটকে থাকে, সেটা তো সে তো তবে স্বাধীনতা পাচ্ছে না। তাহলে তো স্বাধীনতা মানে কি, মনে একটা শান্তি থাকবে, তাই না? তোমার ইচ্ছা মতো কাজ করতে পারছো, এরকম একটা ব্যাপার। কিন্তু বলছে আমরা বৈদেশিক রাষ্ট্রের কাছ থেকে মুক্তি লাভ করে নিচ্ছি, মুক্তি পাচ্ছি কার থেকে? ব্রিটেনের থেকে, কিন্তু নিজেরা ভেতরে ভেতরে আটকে রয়েছি, একটা জেলের মধ্যে বন্দী রয়েছি, এটা তো নয়। ইনি গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার মানে খুব সমর্থক ছিলেন। বলছে শুধু স্বাধীনতা পাচ্ছি অন্য দেশের থেকে, আর আরেকজনের আন্ডারে আমি মানে পরাধীন হয়ে যাচ্ছি, এই রকম নয়। কি বলছে?
মানুষ স্বশাসন করবে, নিজেকে শাসন করবে। ঠিক আছে? তার স্বাধীনতা ধারণা একটা ব্যাপক ধারণা ছিল যে ধর্মনিরপেক্ষ, জাতি, বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে। ন্যায় বিচার এবং সামাজিক ক্ষেত্রে সকলে সমান অধিকার পাবে। নারী পুরুষ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে। তিনি তার স্বাধীনতার ধারণার মাধ্যমে তিনি একটা ঐক্য গঠন করতে চেয়েছেন। তার শিক্ষার ধারণার মাধ্যমে তিনি একটা ঐক্য গঠন করতে চেয়েছেন। বোঝাতে পারছি? আশা করি বোঝাতে পারছি। ওকে, দেখো এই যে আজাদের স্বাধীনতা যে বিষয়টা, ইনি এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে তিনি বলছেন শিক্ষার গুরুত্ব খুব দিয়েছেন। ঠিক আছে? উনি বলছেন শিক্ষা গ্রহণ ছাড়া মানুষের মধ্যে অজ্ঞতা ঘুচবে না। তো তার মধ্যে শিক্ষা প্রদান করো। আর শিক্ষাটা শুধুমাত্র আম্বানির ছেলেপিলের বা আমাদের নেতা মন্ত্রীদের ছেলেপিলের হবে না। কার হবে? প্রতিটা মানুষের, সমাজের প্রতিটা স্তরের মানুষের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে। একটা পুরুষও যতটা স্বাধীনতা পাবে, একটা নারীও ততটা স্বাধীনতা পাবে। একটা থার্ড জেন্ডার যে রয়েছে সেও ততটাই স্বাধীনতা পাবে। তাদের মধ্যে কোনো বিভেদ করা হবে না। একটা উঁচু জাতি যা পাবে, নিচু জাতি তাই পাবে। এর জন্য তিনি বলছেন তাদের সাম্য যাতে সঠিকভাবে প্রতিষ্ঠা হয়, তার জন্য রিজার্ভেশনের ব্যবস্থা যদি করা যায়, তাও করা যেতে পারে। ওকে, তিনি একটা ধর্মনিরপেক্ষ স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। ওকে, নেক্সট আমরা তার যে এই স্বাধীনতার ধারণা, এই ধারণার বিভিন্ন দিক নিয়ে এবার আলোচনা করব। অ্যাকচুয়ালি তার স্বাধীনতার ধারণাকে আমরা 4টে দিক থেকে ব্যাখ্যা করতে পারি। এক বলছে বৌদ্ধিক স্বাধীনতা। বৌদ্ধিক স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছে? বৌদ্ধিক স্বাধীনতা বলতে বোঝাচ্ছে যে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়। বলছে যে কোনো তার একটা মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারবে, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, এই সমস্ত বিষয়কে। বলছে সে শুধুমাত্র ধর্মের প্রতি বা বিভিন্ন কুসংস্কার, প্রথা এগুলোর প্রতি অন্ধবিশ্বাস করবে না। সে তার যুক্তি দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে সে যাতে ভাবতে পারে, সেই স্বাধীনতা পাবে। এখন তুমি কিছু একটা ভাবতে যাচ্ছ আর তোমাকে কেউ আটকে দিচ্ছে, সেটা হওয়া উচিত নয়। তুমি একটা জিনিস ভাবছো যে এই যে দান করছি, এই দান করাটা ঠিক কি ঠিক নয়। তুমি কোথাও একটা পড়েছিলে, তোমাদের এলাকায় এরকম একটা প্রথা চলছে যে গরিব মানুষকে, মানে যারা ভিখারি তাদেরকে দান করো না, কারণ তারা সেটা নিয়ে কি করছে? মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে। ঠিক আছে? তুমি বলছো তাই তো, অন্ধবিশ্বাস। কিন্তু একটা মানুষ তোমার কাছে একদিন এসছে যে কিনা বলছে আমাকে 5টা টাকা দাও, আমি 5 দিন ধরে খাইনি। কিন্তু তুমি বললে না, আমাদের প্রথা এরকম প্রচলিত রয়েছে, আমরা দিতে পারবো না বাবা, তুমি যাও, তুমি মদ খাবা। অ্যাকচুয়ালি তার প্রয়োজন ছিল। তুমি তোমার বিচার বুদ্ধি দিয়ে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করে তাকে কি হেল্প করছো? করছো না, তাই না? ফলে এটা তুমি কি আদৌ স্বাধীন হলে? তুমি কার দ্বারা নিয়ন্ত্রিত হলে? ওই যে প্রথা দ্বারা, তাই না? এটাই বলছে যে কেন? কেন এটা হবে? তুমি সরাসরি চিন্তা ভাবনা করো। তুমি স্বাধীনভাবে তোমার বিবেক, বুদ্ধিটাকে কাজে লাগাও। এই যে একটা সৃষ্টিকর্তা একটা মাথা দিয়েছে, সেই মাথাটাকে কাজে লাগাও। কেউ একজন পেছন থেকে বলল, উম তুমি মেনে নিলে। এমন তো নয়। ওই যে তোমার জানেমান বলল যে, "ওগো এটা দিন।" মানে রাতে বলছে, "এখন এই দিনের বেলা তুমি কি করছো?" তুমি ভাবছো, "হ্যাঁ, ও বলেছে মানে ঠিকই বলছে। ও যে ভুল বলছে সেটা তো তুমি জানো না।" তাই না? কারণ কি? তুমি তাকে অন্ধবিশ্বাস করছো। এটা যাতে না হয়। বোঝাতে পারছি কথাগুলো? নেক্সট কি বলছে? সামাজিক স্বাধীনতা। দেখো সামাজিক স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছে? দেখো তিনি সামাজিক স্বাধীনতা বলতে এমন একটা সমাজকে বোঝায় যেখানে বলছে যে সামাজিক ক্ষেত্রে যত ধরনের অধিকার রয়েছে সমস্ত অধিকারকে মানুষজন ভোগ করবে। ঠিক আছে? যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার পাবে। বোঝা যাচ্ছে? যেরকম অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে, ঠিক আছে? এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তারা সকলে সমান অধিকার পাবে। এটা বোঝাতে চাইছেন তিনি। বলছে এমন নয় সে হিন্দু বলে সে অধিকার পাবে আর একজন মুসলিম বলে সে অধিকার পাবে না। ঠিক আছে? বিশেষ করে তিনি হিন্দু মুসলিমের মধ্যে যে সম্প্রীতিবোধ, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভাই ভাইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কাজে লাগাতে চেয়েছেন। তিনি এদের মধ্যে কোনো বিভেদ দেখেননি। এমনই হওয়া উচিত, তাই না? যাই হোক, নেক্সট আমরা আসছি আধ্যাত্মিক স্বাধীনতা। আধ্যাত্মিক স্বাধীনতা বলতে আমরা কি বুঝছি? এক কথায় যদি আমরা বলি যে আত্মার মুক্তি। তোমার আত্মা যদি অন্য জায়গায় আটকে থাকে সেটা তো স্বাধীনতা নয়, তাই না? বলছে তুমি এইভাবে আটকে রয়েছো যে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, যে ও মুসলিম ও খারাপ বা ও হিন্দু ও খারাপ।
এই চিন্তা ভাবনার মধ্যে আটকে রয়েছো, এমন নয়। বলছে এই আধ্যাত্মিক স্বাধীনতা প্রয়োজন আমাদের রাষ্ট্রে। আধ্যাত্মিক স্বাধীনতা যদি আমরা গড়ে তুলতে পারি, তবে কি হবে, একটা সুন্দর রাষ্ট্র, একটা স্বাধীন রাষ্ট্র, একটা স্বাধীন সমাজ গঠন হবে, গণতান্ত্রিক সমাজ গঠন হবে, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে, যেখানে কোনো ধর্মীয় প্রভাব থাকবে না। ধর্মীয় প্রভাব নৈতিকতার দিক থেকে আমরা নিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি যে ওই যে লড়াইটা যাতে হবে না, কোনো রকম ব্যবধান থাকবে না। বোঝাতে পারছি কথাটা? আর তার মতে এই আধ্যাত্মিক স্বাধীনতা পাওয়া যেতে পারে একমাত্র শিক্ষা বিস্তারের মাধ্যমে। শিক্ষা বিস্তার কিভাবে করতে হবে, যে সমাজের প্রতিটা স্তরের মানুষকে আগিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এমন নয় যে ওই যে নিচু জাত বলে তাকে বাইরে দাঁড়িয়ে কাজ করতে হবে, বাইরে দাঁড়িয়ে শিক্ষা গ্রহণ করতে হবে, এমন নয়। বা একটা চাষির ছেলে চাষিই হবে, সে চাষির ছেলে আইএস অফিসার হতে পারবে না, এই রকম নয়। সে বলছে সবাই সমান শিক্ষার অধিকার পাবে এবং কাজ করার অধিকার পাবে, এবং যখন প্রতিটা মানুষের মধ্যে শিক্ষা অর্থাৎ প্রকৃত শিক্ষা ঢুকবে, তখনই তারা এই সমতা বজায় রাখবে, তারা অসাম্যের সৃষ্টি করবে না। এখন একাধিক মানুষকে তুমি দেখবে যে তাদের মধ্যে প্রচুর শিক্ষা রয়েছে, কিন্তু তাদের মধ্যে অন্য ধর্মের নিয়ে বিদ্বেষ রয়েছে, নারীদেরকে নিয়ে বিদ্বেষ রয়েছে, তাই না? এছাড়া বলছে যে বিশ্ব ভ্রাতৃত্ববোধের মাধ্যমে যে অন্য রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক করা, মানুষকে মানুষ মনে করা, এই সমস্ত চিন্তাভাবনা থাকতে হবে, তবেই তারা অ্যাকচুয়ালি আধ্যাত্মিক স্বাধীনতা পাবে। আরেকটা কি বলছে, রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছে তিনি? রাজনৈতিক স্বাধীনতা বলতে শুধু অন্য দেশের থেকে মুক্তি লাভকে বোঝাচ্ছে না, সে নিজের মতো মত প্রকাশ করতে পারবে, তারপরে অন্যান্য বিষয় যেরকম সে ভোটে দাঁড়াতে পারবে, ঠিক আছে? সে এক কথায় যদি আমরা বলি যে সে নিজেকে স্বশাসন করবে, নিজেকে নিজে শাসন করবে। বোঝাতে পারছি কথাটা? এই যে বিষয়গুলো ওর মানে আমরা বলতে পারি যে তিনি এইসব বিষয়গুলোর ওপরে খুব জোর দিয়েছেন। এই ৪ টে দিক থেকে আমরা তার স্বাধীনতাকে মানে ব্যাখ্যা করতে পারি। বোঝা গেল? এবার তার যে স্বাধীনতার ধারণা, সেই স্বাধীনতার ধারণার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা এক এক করে দেখব। প্রথমে কি বলছি? অখণ্ডতা। দেখো, অখণ্ডতা মানে কি? মানে কি? খণ্ডিত না হওয়া, তাই না? তার যে স্বাধীনতার ধারণা ছিল, এই ধারণাটাও একরকম অখণ্ড ছিল। যেরকম তিনি এই স্বাধীনতার যে ধারণা দিয়েছেন, সেটা শুধুমাত্র মুসলিমদের স্বাধীনতা নয়, বা শুধুমাত্র হিন্দুদের স্বাধীনতা নয়, বা অন্য কোনো ধর্মের স্বাধীনতা নয় শুধুমাত্র, ঠিক আছে? এটা সকলের স্বাধীনতা। বা এটা শুধুমাত্র পুরুষের স্বাধীনতা নয়, এটা শুধুমাত্র মহিলার স্বাধীনতা নয়, এটা সকলের স্বাধীনতা। বোঝা গেল? তিনি এই যে দেশভাগের বিরোধী ছিলেন। উনি কি বলছে, আরে বাবা, কেন কেন ওরা মুসলিমরা, অর্থাৎ মুসলিম হলেই যে পাকিস্তানি হতে হবে, তা সেটা কেন হবে? তা আমরা তো ভারতবাসী, আমরা ভারতের জন্য লড়াই করেছি, ভারত স্বাধীনতার জন্য লড়াই করেছি, আমরা পাকিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করিনি, তাই না? তবে আমরা আমার দেশকে নিয়ে আমরা চলবো, আমরা একটা দেশই থাকবে আমাদের। এই যে তিনি এরও বিরোধিতা ছিলেন, এর বিরোধিতা করেছেন যে কেন কেন দুটো ভাগ হবে বা তিনটে ভাগ হবে? তখন তো দুখানা ভাগ হওয়ার কথা ছিল, পাকিস্তান আর ভারতবর্ষ, তাই না? কেন? আমরা সবাই একসঙ্গে থাকবো, হিন্দু মুসলিমের মধ্যে একটা ঐক্যবদ্ধ সমাজ, হিন্দু মুসলিম খ্রিস্টান অন্যান্য বিভিন্ন ধর্মকে নিয়ে একটা ঐক্যবদ্ধ রাষ্ট্রের চিন্তা ভাবনা করেছিলেন, একটা ধর্মনিরপেক্ষ চিন্তা ভাবনা করেছিলেন, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের চিন্তা ভাবনা করেছিলেন। বোঝাতে পারছি? তার যে স্বাধীনতার ধারণা ছিল, সেটা অখণ্ড, কাউকে ভাগ না, সবাইকার জন্য। ওকে, নেক্সট, ঐক্য ও সম্প্রীতি। বলছে তার যে স্বাধীনতা ধারণা, তিনি এই যে স্বাধীনতার ধারণায় এক কথায় সমতার কথা উল্লেখ করেছেন, যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ, নারী পুরুষ, বুড়ো বড়লোক, মানে বুড়ো ইয়ং, ঠিক আছে, সকলের মধ্যে সমান অধিকার থাকবে, সবাই সমান সুযোগ সুবিধা পাবে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে। ক্লিয়ার? তো এই যে সাম্যের কথা বলছে সাম্য তখনই প্রতিষ্ঠা হবে যখন তাদের মধ্যে জ্ঞান থাকবে। আর তাদের মধ্যে জ্ঞান থাকলে তারা একরকম, তাদের মধ্যে একটা ঐক্যের সৃষ্টি হবে। আর যখনই এই ঐক্যের সৃষ্টি হবে, তখনই তারা স্বাধীন।
বোঝা গেল? তো এই যে সাম্যের কথা বলেছে, এই ঐক্য সৃষ্টির কথা বলেছে তার স্বাধীনতার ধারণার মাধ্যমে বা তার শিক্ষার ধারণার মাধ্যমে। ঠিক আছে? নেক্সট কি বলছে? বহুত্ববাদ। বহুত্ববাদ বলতে একাধিক মতবাদ থাকবে, একাধিক চিন্তাধারা থাকবে। বলছে ভারত এমন একটা রাষ্ট্র যেখানে বহুত্ববাদের উপস্থিতি রয়েছে। অর্থাৎ বিভিন্ন ধর্মীয় মানুষের, বিভিন্ন ধর্মের উপস্থিতি রয়েছে। শিখ, পারসি, ঈসাই, তারপরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, একাধিক ধর্ম রয়েছে, তাই না? ইভেন আমাদের ভারতবর্ষে নাস্তিকতারও গুরুত্ব রয়েছে। আমাদের দেশেও একাধিক মানুষ নাস্তিক রয়েছে, তাই না? সকলের সমান অধিকার রয়েছে। এমন নয় তুমি নাস্তিক হলে তুমি ভোটও দিতে পারবে না, তুমি কোনো অধিকার পাবে না। তুমি নাগরিক তো, তাহলে এই সমস্ত অধিকার পাবে, তাই না? এরকমই আছে আমাদের দেশে। তো বলছে তিনি বলছে আমাদেরকে স্বাধীনতা পেতে হলে আমরা ঠিকঠাক যদি স্বাধীনতা পেতে চাই, তাহলে আমাদের এই যে বহুত্ববাদ মতবাদ আমাদের দেশে অবস্থান করছে তাদের মধ্যে ঐক্য ঘটাতে হবে। বোঝা গেল? আমরা একটা এমন রাষ্ট্র যেখানে বহুত্ববাদের উপস্থিতি রয়েছে। তিনি বলছেন। ঠিক আছে? তারপরে কি বলছে? গণতান্ত্রিক মূল্যবোধ। দেখো, তিনি গণতন্ত্রের প্রচুর পরিমাণে সাপোর্ট ছিলেন। তার কথা অনুযায়ী জনগণ নিজেকে নিজে শাসন করবে। কোনো বাইরের রাষ্ট্র নয় বা কোনো একটা স্বৈরাচারী শাসক নয়। জনগণ নিজে ভোটদান করবে, নিজে শাসককে চুজ করবে। ঠিক আছে? তার চিন্তাভাবনা এমন ছিল। ইভেন সে নিজেও ভোটে দাঁড়াতে পারবে। বোঝা গেল? তিনি এক কথায়, আর এটা শুধুমাত্র যে পুরুষরা পারবে এরকম নয়। নারী পুরুষ সকলে পারবে। এটা শুধুমাত্র এমন নয় যে মুসলিমরা পারবে বা হিন্দুরা পারবে। প্রতিটা ধর্মের মানুষ পারবে। এমন নয় এটা শুধু ব্রাহ্মণ পারবে। এটা প্রতিটা জাতের মানুষ পারবে। ক্লিয়ার? বোঝাতে পারছি? আশা করি বোঝাতে পারছি। এছাড়া সামাজিক ন্যায় বিচার ও সমতা। বলছে তিনি তার স্বাধীনতা ধারণায় সামাজিক ন্যায় বিচারের উপর খুব গুরুত্ব দিয়েছেন। বলছে মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করতে হবে। সমতা প্রতিষ্ঠা হলে তা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। সামাজিক ক্ষেত্রে সবাই সমান সুযোগ সুবিধা পাবে তবে, তাই না? তিনি বলছে কোনো একটা পার্টিকুলার মানে প্যারামিটারে কাউকে স্বাধীনতা দিচ্ছি আর আরেকজনকে দিচ্ছি না, এমনটা নয়। ঠিক আছে? এমন এমন নয় যে আমরা একটা পরীক্ষা নিলাম। পরীক্ষা নিয়ে আমরা দেখার চেষ্টা করছি তুমি ১০০ তে কত পেলে। তুমি যদি ১০০ তে ৯০ এর উপরে পাও তবে তুমি ভোট দিতে পারবে। এমন নয়। বা তোমার এক্সট্রা সুযোগ সুবিধা দেব। এমন নয়। ঠিক আছে? তোমার সবাইকে সুযোগ সুবিধা দেওয়া হবে। এইরকম একটা ব্যাপার। এটাই তো ন্যায় বিচার, তাই না? সবাইকে সমান চোখে দেখা। নারী বলে ঘরে আটকে থাকবে আর পুরুষ বলে সারা পাড়া ঘুরে বেড়াবে। এমন তো নয়। তাই না? সবাইকে সমান অধিকার দেওয়া, এটাই তো ন্যায় হচ্ছে। হ্যাঁ কি না? তোমার বাবা একটা লাড্ডুর প্যাকেট নিয়ে এসছে, তোমার বোনকে দিল না আর তোমাকে দিল। এটা কি ন্যায় বিচার করলো উনি? করল না। তাই না? কেন করল না? উনিও তো তার সন্তান, ওই মেয়েটাও, তোমার বোন। তবে তোমাকে কেন দিল? ওকে দিল না? বা তুমি তোমার বোন তোমাকে মেরেছে আর তুমিও তোমার বোনকে মেরেছ। এবার বাড়ি এসছো, তোমাকে মারল শুধু। তোমার বোনকে কিছু বলল না। এটাও তো ন্যায় বিচার হলো না, তাই না? যাই হোক, নেক্সট বৌদ্ধিক স্বাধীনতা। আমরা বৌদ্ধিক স্বাধীনতা নিয়ে আমরা একটা বললাম একটু আগেই যে তার যে স্বাধীনতার ধারণা ছিল ওটা বৌদ্ধিক স্বাধীনতা। তিনি যুক্তি দিয়ে সমস্ত কিছু বিচার করতে বলেছেন, তাই না? অন্ধভাবে বিশ্বাস করতে বলেননি। হ্যাঁ কি না? বাক স্বাধীনতার কথা বলেছেন, স্বাধীন চিন্তাভাবনার কথা বলেছেন, ভাবনার দ্বারা পরিচালিত হওয়ার কথা বলেছেন। হ্যাঁ কি না? নেক্সট অর্থনৈতিক স্বনির্ভরতা। তিনি বলছেন অর্থনৈতিক যদি স্বনির্ভর না হয় মানুষ, তবে তাদের মধ্যে সমতা প্রতিষ্ঠা হবে না। আর সমতা প্রতিষ্ঠা না হলে তখন কি হবে? তখন স্বাধীনতাই থাকবে না। একটা শ্রেণী দ্বারা আরেকটা শ্রেণী শোষিত হবে। ক্ষমতাশালী শ্রেণী দ্বারা কম ক্ষমতাশালী শ্রেণীরা শোষিত হবে সর্বদা, তাই না? তো তিনি বলছেন এমন একটা রাষ্ট্র গঠন হবে যেখানে উম অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হবে। অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর হবে ব্যক্তি। রাষ্ট্র এমন কিছু শিক্ষার ব্যবস্থা করবে, এমন কিছু কলকারখানা তৈরি করবে, এমন কিছু কর্মসংস্থান তৈরি করবে যাতে অন্য কারোর উপর নির্ভরশীল কাউকে না হতে হয়। না নারীকে, না পুরুষকে, না ভারতীয়কে। তাকে যাতে বিদেশে যেতে না হয়। ক্লিয়ার? নেক্সট শিক্ষাগত ক্ষমতায়ন। অর্থাৎ তিনি যে শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন, আমরা প্রথম থেকেই বলেছি শিক্ষার উপরে তিনি এত গুরুত্ব দিয়েছেন, বলছে শিক্ষার দিক থেকে মানুষকে সামাজিক ক্ষেত্রে বৃদ্ধ থেকে শুরু করে সমাজের প্রতিটা মানুষকে ধরে ধরে শিক্ষা দাও। তাকে দিতেই হবে, শিক্ষিত করতেই হবে, তার চিন্তাভাবনাকে প্রসারিত করতে হবে। ওই যে বললাম না, কুসংস্কারে আবদ্ধ হলে হবে না। তিনি বলছেন শিক্ষাই পারে একমাত্র একটা মানুষকে কুসংস্কার থেকে মুক্তি দান করতে।
তার আত্মাকে মুক্তিদান করতে। বোঝা গেল? আশা করছি বোঝা গেল। দেখো, তো আজাদের যে স্বাধীনতার ধারণা, এই ধারণা সম্পর্কে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা নিশ্চয়ই আমাকে করো, আমি নিশ্চয়ই অ্যান্সার দেব। ঠিক আছে? দেখো, এবার নেক্সট আসছে মাওলানা আবুল কালাম আজাদের শিক্ষা সংক্রান্ত ধারণা। তার যে শিক্ষার ধারণা, তার শিক্ষার ধারণাটা কেমন ছিল, এই জিনিসটা আমরা এবার দেখব। ঠিক আছে? দেখো, মাওলানা আবুল কালাম আজাদ তার যে শিক্ষার ধারণা দেয়, তা একরকম বলতে পারো যে আধুনিক সময়ের কথা পর্যন্ত উনি চিন্তা করেন। তিনি ভাবো সেই সময়, আজ থেকে ৬০-৭০ বছর আগে, ঠিক আছে, তিনি সেই সময় ভাবছেন আমাদের রাষ্ট্র কিভাবে গঠন হবে। আমরা অনেকে যারা ইনিশিয়াল পিরিয়ডে কি শাসন করেছে, ঠিক আছে, আমাদের ভারত স্বাধীনের পরে, ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে যারা শাসন করেছে তাদেরকে আমরা অনেক দোষ দিই, কিন্তু একটা ভাঙা দেশকে কিভাবে দাঁড় করিয়েছে সেই জিনিসটাকে আমরা লক্ষ্যই করি না। একটা ভালো গাড়ি চালানো খুব সহজ, কিন্তু খারাপ গাড়িকে ঠিক করে চালানো বড় মুশকিল, তাই না? ওর পার্টস কোথায় পাবো? তোমাকে একটা ঘর, নর্মাল একটা জমি দিয়ে দিলাম, সেই জমির ওপরে ঘর দাঁড় করানো বড় মুশকিল, কিন্তু একটা ঘরের যখন ভিত আমরা গড়ে দিয়েছি, তারপরে ওপরে দিয়ে দাও না, তাই না? ওপরে তোমরা নিচে অনেক ছাদ দিতে পারবে। বোঝা গেল? তো ওই ছাদ দেওয়াটা খুব একটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে ভিত দেয়া। ঠিক আছে? ওই ভিত ওখানে মানে তৈরি করে দিয়েছিল। আর আমরা বর্তমানে আমাদের পলিটিক্যাল পার্টিরা নিজেরা কিছু করছে না। ঠিক আছে? নিজেরা না শিক্ষার ক্ষেত্রে কাজ করছে, না অন্য কিছুতে। ঠিক আছে? কাজ করছে না। আর এইদিকে শুধু দোষ দিয়ে বেড়াচ্ছে। ওই যে, ওই যে ইনিশিয়াল পিরিয়ডে এইসব মানুষজন যারা ছিল, আমাদের মাওলানা আবুল কালাম আজাদ, নেহেরু, ঠিক আছে? তারপরে আরো অনেকে, ঠিক আছে? তারা প্রচুর পরিমাণে কাজ করেছেন। তারা একটা দেশকে, পরাধীন দেশ ছিল, অর্থনৈতিক দিক থেকে দুর্বল ছিল, দাঁড় করিয়েছেন। একবারে হাই-ফাই তো করা সম্ভব ছিল না। তোমাকে দিলে তুমিও পারতে না। ঠিক আছে? বা আমাকে দিলে আমিও পারতাম না। কিন্তু তারা দাঁড় করিয়েছেন। হয়তো বর্তমানে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, তাদের হাতে যদি আমরা সেই সময় তারা যদি থাকতো আর তাদের কাছে যদি আমরা দিয়ে দিতাম, তারা দেশকে হয়তো ডুবিয়েই দিত। কারণ তারা কি মসজিদ, মন্দির এইসবের উপরে মনোযোগ দিত, ধর্মের উপরে বেশি মনোযোগ দিত, রাষ্ট্র গঠনের উপরে মনোযোগ দিত না, তাই না? ইনিশিয়াল পেজে শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছিল, কৃষির উপরে গুরুত্ব দিয়েছিল সেই সময়, যেটা দেশকে আগিয়ে নিয়ে যাবে। কর্মসংস্থানের উপরে গুরুত্ব দিয়েছিল। এখন শিক্ষাকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বোঝাতে পারছি? কারণ তখন ভাবছে শিক্ষা যদি থাকে মানুষ ভালো চিন্তা ভাবনা তৈরি হবে তার মধ্যে। আমরা দেখব মাওলানা আবুল কালাম আজাদ কি বলছেন। ঠিক আছে? বলছে শিক্ষা যদি থাকে তাদের মধ্যে, মানুষের মধ্যে শিক্ষাই কুসংস্কার থেকে দূর করবে। কিন্তু বর্তমানে কি করছে দেখো, শিক্ষাকে পরের করে দিচ্ছে, আর ধর্ম এমন নয় যে তোমাকে পিছিয়ে রাখে, ওটা বলছি না। কিন্তু ধর্মের যে কুসংস্কার রয়েছে, সেই কুসংস্কারগুলোকে তোমার সামনে এইভাবে তুলে ধরছে, নাও খাও, 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 খাও। বোঝা গেল? যেটা তোমাকে, আমাকে, সকলকে পঙ্গু করে দিচ্ছে ভেতর থেকে। আমরা বাইরে থেকে খুব স্মার্ট হয়ে যাচ্ছি, আর ভেতর থেকে পঙ্গু করে দিচ্ছে। আমাদের মধ্যে অশান্তি ভরিয়ে দিচ্ছে। শান্তি নেই আমাদের মনে। ঠিক আছে? আমরা বাইরে থেকে উপরে খুশি হচ্ছি, কিন্তু ভেতর থেকে কুরে খাচ্ছে আমাদেরকে। ঠিক ঐরকম যে বাইরে আমার খুব ফেম, কারণ আমার ৪ টে গার্লফ্রেন্ড রয়েছে। কিন্তু ভেতরে এ যদি ধরে ফেলে, ও যদি ধরে ফেলে, তাই না? এরকম হয় না? আমার সঙ্গে কোনোদিন হয়নি। ঠিক আছে? কিন্তু অনেকের হয়েছে আমার বন্ধুদের সঙ্গে, তাই তোমাদেরকে বললাম। যাই হোক, দেখো, এই যে আবুল কালাম আজাদ যে ধারণা দিয়েছেন শিক্ষা সংক্রান্ত, সেই শিক্ষা সংক্রান্ত ধারণাতে আমরা দেখতে পাই যে তিনি এমন একটা শিক্ষা ব্যবস্থার কথা বলেন, যেটা কিনা শুধুমাত্র ওই প্রথাগত শিক্ষা হবে না, কেমন শিক্ষা হবে? তাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এমন একটা শিক্ষা যেটা দেশকে আগিয়ে নিয়ে যাবে, দেশকে বিকাশ করবে, মানুষজনকে বিকাশ করবে, তাকে স্বনির্ভর করবে। ধর্মনিরপেক্ষ শিক্ষার কথা তিনি বলেছেন, যে কোনো একটা পার্টিকুলার ধর্মের জন্য শিক্ষা হবে না। তুমি যেকোনো ধর্মেরই হও, তোমার জন্য সমান অধিকার হবে। ঠিক আছে? তুমি যেকোনো জাতির হও, তোমার জন্য সমান অধিকার হবে। তুমি যেকোনো লিঙ্গের হও, তোমার সমান অধিকার হবে। এমন নয় মেয়েদের শিক্ষার অধিকার থাকবে না, ছেলেদের থাকবে। উনি বলছেন না, সকলের সমান অধিকার থাকবে।
এবং তোমাদেরকে বিচার করা হবে, তোমাদেরকে জাজ করা হবে। সেই জাজও করা হবে কিসের উপর ভিত্তি করে? সমতার উপর ভিত্তি করে, নাগরিকের উপরে ভিত্তি করে। তুমি যে নাগরিক সেই হিসেবে ভিত্তি করে, তুমি ছেলে মেয়ে এই হিসেবে ভিত্তি করে তোমাকে জাজ করা হবে না। তোমরা যারা কোয়েড স্কুলে পড়ো, তোমরা অনেকে জানো যে যখন স্যার ম্যাম খাতা দেখে তখন কি এমনভাবে দেখে যে ও ছেলে, ওরে বেশি নাম্বার দেবো, ও মেয়ে ওরে একটু কম নাম্বার দেবো, কারণ কি ছেলেটার নাম্বারটা দরকার রয়েছে আর মেয়েটা তো সেই রান্নাবান্না করবে, এমন এমন তো নয়, তাই না? আশা করি বোঝাতে পারছি। তিনিও সেই ধরনের শিক্ষার কথা বলছে যে সবাইকার মধ্যে সমতা থাকবে এবং যেই শিক্ষা তাকে মানুষ করবে, অমানুষ নয়। বর্তমান সময়ে আমরা একাধিক শিক্ষিত মানুষকে দেখতে পাই, অর্থাৎ প্রথাগতভাবে শিক্ষিত কিন্তু তার মধ্যে অশিক্ষা ভরা রয়েছে, যারা কিনা অন্যদেরকে এমনভাবে ক্রিটিসাইজ করে যেখানে কি হয়, মানে মানুষকে মানুষ বলেই মনে করে না তারা। এই যে মৌলানা আবুল কালাম আজাদ, তিনি এমন একটা শিক্ষা ব্যবস্থার কথা বলছে যেখানে মানুষ হতে শেখাবে, নৈতিকতা, শিক্ষা বিজ্ঞান, ওকে, শিক্ষাটা বিজ্ঞান ভিত্তিক হবে, শিক্ষার্থীকে যৌক্তিক করে তুলবে, অর্থাৎ যুক্তিযুক্ত ভাবে যাতে সমস্ত সিদ্ধান্ত নিতে পারে সেই রকম তৈরি করবে। বোঝা যাচ্ছে? একটা আদর্শ শিক্ষা বলতে আমরা যা বুঝি, তিনি শুধুমাত্র ওই যে বই পড়ে মুখস্থ না করে রেজাল্ট করে দিলে এই রকম নয়। তিনি এক কথায় কি বলবো, প্র্যাকটিক্যাল শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন। তিনি শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কথা, অর্থাৎ ট্রেনিং দেওয়ার কথা বলেছেন। তিনি শিক্ষার্থীদেরকে কিভাবে খেলাধুলার মাধ্যমে শেখানোর কথা বলেছেন ইনিশিয়াল পিরিয়ডে, ঠিক আছে? ইভেন তিনি 14 বছর বয়স্ক পর্যন্ত, 6 থেকে 14 বছর যে শিশু, তাদের জন্য শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষা যেটা, সেই শিক্ষাটাকে বাধ্যতামূলক করার প্রস্তাব তুলেছিলেন। তিনি বিভিন্ন ইনস্টিটিউশন গঠন করেন, বিজ্ঞানের সঙ্গে রিলেটেড, সাহিত্যের সঙ্গে রিলেটেড বিভিন্ন ইনস্টিটিউশন গঠন করেন। তিনি এমন একটা শিক্ষা ব্যবস্থার কথা বলেন যেখানে ভারতের যে পুরনো ঐতিহ্য এবং আধুনিক শিক্ষা, এই দুটোর মেলবন্ধন ঘটবে। ঠিক আছে? যে দুটো মিলে, না শুধুমাত্র ঐতিহ্য থাকবে, না শুধুমাত্র বর্তমান যে আধুনিক শিক্ষা। বলছে কি, এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে এই দুটোর মিলবন্ধন ঘটবে। এবং তিনি বলছেন সাম্রাজ্যবাদী যে ব্রিটিশ শিক্ষা কাঠামো, সেই কাঠামোকে পুরো ভেঙে দিতে হবে। সেই কাঠামো, তারা যে শুধুমাত্র দেখাতো যে ব্রিটিশরা সেরা, এই জিনিসগুলোকে নষ্ট করে দিতে হবে। বিজ্ঞান, কারিগরি শিক্ষা, এইসব দিকে নজর দিতে হবে। উচ্চশিক্ষায় নজর দিতে হবে। বয়স্কদের শিক্ষিত করতে হবে। কেন শিক্ষিত করতে হবে? কারণ তারা যাতে পরবর্তী মানুষগুলো, অর্থাৎ তাদের পরবর্তী জেনারেশনগুলোকে স্কুলে পাঠায়। বোঝাতে পারছি কথাগুলো? এবং এর জন্যও তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমরা এই যে আজাদ যে শিক্ষার ধারণা দেয়, এই ধারণার উদ্দেশ্য কি হওয়া বলে উনি মনে করেন, সেই জিনিসগুলোই দেখব। যেরকম প্রথমে বলছে শিক্ষার গণতান্ত্রিককরণ, অর্থাৎ নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে, কালো ফর্সা নির্বিশেষে সকলে সমান অধিকার পাবে কি এই শিক্ষা গ্রহণের ক্ষেত্রে, এবং বিকাশ লাভের সমান অধিকার পাবে। ঠিক আছে? আমাদের বর্তমান সময়ে একাধিক জায়গায় আমরা এরকম দেখতে পাই যে এটা হয়ে ওঠে না। বিভিন্ন কলেজ, স্কুল এইভাবে ডিসক্রিমিনেশন করে হিন্দু মুসলিমের মধ্যে, তারপরে ছেলে মেয়ের মধ্যে। কেন হবে? এই জিনিসগুলো আমাদের বর্তমান সরকারের নজর দেওয়া উচিত। যদিও দেবে না, দিলে তো ওদের সরকার থাকবে না, কারণ মানুষ তো বুঝতে শিখবে, জানতে শিখবে। এমন নয় মানুষ বোঝে না, তাদেরকে এমনভাবে বোঝানো হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে যে তারা কিছু করতে পারছে না। বড় চিন্তার বিষয়, তাই না? যাই হোক, নেক্সট কি বলছে, শিক্ষাগত মান বজায় রাখা। তিনি বলছে তার শিক্ষা ব্যবস্থা, মানে তার বলতে তার চিন্তাধারা এরকম যে শিক্ষার উদ্দেশ্য এমন হবে যে শিক্ষার যে মান, সেই মানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবে না। ঠিক আছে? অর্থাৎ শিক্ষার মানকে উন্নত করো। আধুনিকতার সঙ্গে যদি তাল মেলাতে হয়, যদি ক্লাসরুমকে আধুনিক করতে হয় তো করো, কিন্তু তুমি ওই যে টাকা খাওয়ার জন্যে তুমি বইয়ের পেজের কোয়ালিটি কমিয়ে দিলে, এইরকম যাতে না হয়। বোঝা যাচ্ছে? দেখো, বর্তমানে আমরা দেখতে পাই যে আমাদের শিক্ষামন্ত্রী জেলে যাচ্ছে। আমরা দেখতে পাই আমাদের শিক্ষামন্ত্রী কয়লা চুরি করছে, তাই না? কিন্তু তুমি দেখো, এবং আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু প্রথাগত শিক্ষা প্রচুর। কিন্তু দেখো, আমাদের প্রথম যে শিক্ষামন্ত্রী ছিল আমাদের দেশের, সে কি
প্রথাগত তার কোনো শিক্ষা ছিল না, কিন্তু কত দূরদর্শী চিন্তা ভাবনা ছিল, কত ভালো মেন্টালিটির মানুষ ছিল, তাই না? বোঝাতে পারছি কথাগুলো? আশা করি বোঝাতে পারছি। নেক্সট কি বলছে? পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি। অর্থাৎ এই যে শিক্ষা ব্যবস্থা এমন হবে, তাদেরকে এমনভাবে শিক্ষাদান করা হবে, তাদেরকে এমনভাবে তৈরি করা হবে যাতে একটা ঐক্যবদ্ধ সমাজ গঠন হয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একসঙ্গে বসবাস করতে পারে, সমতার সঙ্গে বসবাস করতে পারে। বোঝা যাচ্ছে? নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকার পায় এবং প্রতিটা মানুষের কষ্ট বোঝে। বোঝাতে পারছি? আমার শিক্ষা প্রচুর, আমার জ্ঞান প্রচুর, আমার মানে কি বলবো, ডিগ্রি অনেক রয়েছে, কিন্তু আমি কি করে বেড়াচ্ছি? ভিখারিকে হেয় করছি। আমার বাড়ি কেউ আসছে, চোর এসছে, একটু ছেঁড়া জামা কাপড় পরে এসছে, ছি নোংরা। এমন কেন? এটা তো শিক্ষা নয়। আরে সে পায়নি, তাই না? তাকে দাও, তুমি পেয়েছো, তুমি হেল্প করো, তাই না? নেক্সট, শিক্ষার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ। তিনি যে শিক্ষার কথা বলেন, যে শিক্ষার উদ্দেশ্য এমন হবে যে তার দৃষ্টিভঙ্গি অনেক মহৎ থাকবে, শুধুমাত্র ডিগ্রির ওপরে নির্ভর করে থাকবে না। সেটা যাতে একটা শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, তার চিন্তাভাবনার বিকাশ ঘটায়, তার দৃষ্টিভঙ্গির সম্প্রসারণ ঘটায়, সেই দিকে লক্ষ্য রাখবে। শিক্ষা ব্যবস্থা এমন হবে। বোঝা গেল? এর জন্য তিনি প্রচুর পরিমাণে কাজ করেছেন, বিভিন্ন কমিটি গঠন করেছেন। বোঝাতে পারছি কথাগুলো? ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা যাব। নেক্সট, এই যে পাঠ্যক্রম সম্পর্কে তিনি কি বলেন? ঠিক আছে, সেই জিনিসটা দেখি। দেখো, বেশ কিছু স্টেপে তিনি কথা বলেন। যেরকম প্রাথমিক শিক্ষার কথা বলেন, যে প্রাথমিক শিক্ষা কেমন হবে। প্রাথমিক শিক্ষা, তার মতে যে এমন এক ধরনের প্রাথমিক শিক্ষার যে পাঠ্যক্রম, কি পড়বে তারা? বলছে যা পড়বে সেটা আঞ্চলিক ভাষায় পড়বে এবং খেলাধুলার মাধ্যমে, প্র্যাকটিক্যালের মাধ্যমে সেই জিনিসগুলো শিখবে। ঠিক আছে? সে খেলতে খেলতে শিখবে, নাচ করতে করতে, গান করতে করতে, এইভাবে শিখবে। ওই যে মুখস্থ করিয়ে দিল, ওই রকম শিক্ষার দরকার নেই। ওই রকম শিক্ষা কি হয়? বিকাশ ঘটে না। তুমি মানে দেখবে, একটা উদাহরণ দিই। তোমাদের ক্লাসে অনেক সময় দেখবে একটা ছেলে খুব বদমাইশ, ঠিক আছে, প্রচুর বদমাইশি করে, কিন্তু সে খুব অল্প পড়ে এবং রেজাল্টের সময় মোটামুটি একটা খুব ভালো রেজাল্ট, খুব হাইফাই নয় কিন্তু ভালো রেজাল্ট করে। আবার একজন সারা দিন রান্না করে মুখস্থ, সে ফার্স্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু তাদেরকে যদি আমরা একটা প্রবলেম সলভ করতে দিই, কোনো এক জায়গার, কে সলভ করতে পারে? অঙ্কের প্রবলেম নয়, একটা সামাজিক প্রবলেম যেটা সমাজে চলছে, ঠিক আছে, যে একটা দড়ি বাঁধা বলো বা নর্মাল যে কোনো জিনিস, দেখবে ওই সেকেন্ড যে খুব একটা ভালো রেজাল্ট করছে না, সে পারবে। যে ফার্স্ট হয়েছে সে হয়তো রেজাল্টের দিকে হাইফাই হচ্ছে, কিন্তু সমাজে চলার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলোতে হাইফাই হচ্ছে না। বোঝাতে পারছি? এমন নয় যে তুমি ফার্স্ট হতে পারবে না, ফার্স্ট হলে এইসব পারবে না, এমন নয়। পারতে পারো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নজর দেয় না। তারা সবসময় ওই মুখস্থ বিদ্যার উপরে পড়ে থাকে। বোঝা গেল? যাই হোক, নেক্সট, এই যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, তাই জন্য আমরা আরও একটা কথা বলি, 6 থেকে 14 বছর বয়স্ক যে শিশু, তাদের জন্য ইভেন বাধ্যতামূলক করেন যাতে প্রতিটা বাড়ি থেকে পাঠায়। ক্লিয়ার? বলছে এর পরবর্তী শিক্ষা হবে মাধ্যমিক শিক্ষা। দেখো, প্রাথমিক শিক্ষা শুধুমাত্র যে 6 থেকে 14 বছর, এই 6 থেকে 14 বছরের মধ্যে সেই সময় মাধ্যমিক শিক্ষাটাও পড়তো, ঠিক আছে? দেখো, এই যে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রেও শিক্ষাদান হবে কেমন, বা শিক্ষার পাঠ্যক্রম কেমন হবে? বিজ্ঞান ভিত্তিক, সাহিত্য ভিত্তিক, বিভিন্ন বিষয় মিশ্রণ থাকবে এবং বাচ্চারা যাতে স্কুলে যায় তার জন্য বৃত্তি দান করা, স্কলারশিপ দেওয়া, ঠিক আছে, এইসব ব্যবস্থাও করতে হবে, তাদেরকে উৎসাহ দান করা স্কুলে আসার জন্য, ঠিক আছে, প্রতিটা পর্যায়ে তিনি শিক্ষাদান করতে চেয়েছিলেন। এবং তারপরে উচ্চশিক্ষা। দেখো, তিনি উচ্চশিক্ষার ক্ষেত্রে কি বলছেন? উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি একটা কথা বলেছেন, উচ্চশিক্ষা তাদের জন্যই হওয়া উচিত যারা অ্যাকচুয়ালি পড়তে চায়। যারা পড়তে চায় না তাদের জন্য উচ্চশিক্ষাকে বাধ্যতামূলক করা উচিত নয়। বোঝা গেল? তো উচ্চশিক্ষা আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির যে লেভেলে সেই শিক্ষার কথা উনি বলছেন। এই উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি বলছেন যে একটা স্পেশালাইজেশন হবে। কিসে? কোনো একটা পার্টিকুলার বিষয়, কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে একজন শিক্ষার্থী স্পেশালাইজড হবে।
ঠিক আছে, তিনি সেই শিক্ষার্থী ওই একটা সাবজেক্ট বা একটা টপিক বা একটা বিষয়ের উপরে কি দক্ষতা লাভ করবে। ঠিক আছে, সেটা হচ্ছে উচ্চশিক্ষার জন্য তার আগ্রহ অনুযায়ী। তার আগে তো একটা বেসিক সবাইকার জন্য সমান শিক্ষা হবে, যে এর অঙ্ক, এর বিজ্ঞান, এর ইতিহাস, ভূগোল সবারই সমান থাকবে। ঠিক আছে, কিন্তু তার পরবর্তীতে স্পেশালাইজড সাবজেক্ট থাকবে, যেখানে সে তার নিজের পছন্দ অনুযায়ী সাবজেক্ট চুজ করবে, করে সে তার পরবর্তী শিক্ষাটা চালিয়ে যাবে। ঠিক আছে, এছাড়া গ্রামীণ শিক্ষা, দেখো সেই সময় ভারতের স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতে গ্রামের সংখ্যা বেশি ছিল, এবং গ্রামের মানুষরা কিছুটা পরিমাণে শিক্ষার প্রতি সেই রকম মন দিত না। তো তিনি এই গ্রামে গ্রামে গিয়ে শিক্ষা প্রদানের কথা বলে, জনমত গঠন করার চেষ্টা করে। তিনি সরাসরি যায়নি, মানে কমিটি গঠন করে এবং এর জন্য উৎসাহ প্রদান করে, বৃত্তি দান করে। ঠিক আছে, তারপরে কারিগরি শিক্ষা প্রদান করার চেষ্টা করে। ওকে, এছাড়া প্রাপ্তবয়স্ক ও সামাজিক শিক্ষা, বলছে প্রাপ্তবয়স্ক মানুষ যারা ছিল তাদেরকে শিক্ষা প্রদান করা হয়, শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়। এর জন্য নাইট স্কুলের কথা বলেন উনি, যে রাত্রেবেলা সারাদিন প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ মানুষগুলো সবাই কাজ করছে, রাতে পড়াশোনা করুক। তাদেরকে শিক্ষিত করার মূল উদ্দেশ্য তার এটাই ছিল, যে তারা যাতে বুঝতে পারে যে শিক্ষা কতটা জরুরি একটা মানুষের। বোঝা গেল? নেক্সট, প্রযুক্তি শিক্ষা। তিনি শুধুমাত্র সাহিত্য বা ধর্মীয় শিক্ষা, এই সমস্ত শিক্ষার উপরে গুরুত্ব দেননি। তিনি কিসের উপরে গুরুত্ব দিয়েছেন? বিজ্ঞানের উপরেও। এর জন্য তিনি আইআইটি গঠন করেছে, আরও কত কি গঠন করেছে আমরা প্রথমেই দেখলাম, তাই না? দেখো, ইনি এমন একটা মানুষ ছিলেন, অ্যাকচুয়ালি তিনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলেও তিনি আধুনিক শিক্ষার দ্বারা অনেক প্রভাবিত হয়েছিলেন। বোঝা গেল? ইনি ধর্মকে আর কি বলছি বলো না, ধর্মকে এবং যে শিক্ষাকে, এই দুটোকে আলাদা করতে চেয়েছেন। ইনি একটা বললাম না, ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা করতে চেয়েছেন। তিনি তার শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে চেয়েছেন, যেখানে সাধারণ মানুষ, নারী, সরি, বিভিন্ন ধর্ম নির্বিশেষে শিক্ষা গ্রহণ করবে। ঠিক আছে, হ্যাঁ, ধর্মের কোন অংশের কথা বলেছে? নৈতিকতা, যে ধর্ম থেকে শুধুমাত্র নৈতিক শিক্ষাগুলো দাও একটা বাচ্চাকে মানুষ হতে গেলে। ঠিক আছে, সে যাতে গরু ছাগল না হয়ে যায়, সে যাতে একটা আদর্শ মানুষ হয়, তার জন্য যা যা করা উচিত সেই জিনিসগুলোই নাও জাস্ট। ঠিক আছে, কিন্তু ওই যে ধর্মকে শিক্ষার মধ্যে ঢুকিও না। বোঝা গেল? নেক্সট কি বলছে? শারীরবৃত্তীয় শিক্ষা, অর্থাৎ ওই যে খেলাধুলা, ফিজিক্যাল এডুকেশন, যেই ক্লাস আমরা করি না, সেই এডুকেশনের উপর নজর দিয়েছিলেন। যে একজন স্টুডেন্ট যদি শারীরিকভাবে দুর্বল হয়, তাহলে কি করে হবে, তাই না? তো স্বাস্থ্যের প্রতি তার একটা জ্ঞান থাকতে হবে। শুধুমাত্র খেলাধুলা নয়, স্বাস্থ্য, বিজ্ঞান, এই সমস্ত বিষয় নিয়ে যাতে একটা বেসিক জ্ঞান থাকে। জ্বর হলে কি করা উচিত? ঠিক আছে? ইনিশিয়াল ফেজে কোনো একটা গুরুত্বপূর্ণ, মানে কি বলবো, হঠাৎ হয়ে যায় না, বিভিন্ন রাতে বমি হচ্ছে, এখন কি করব? এই যে বিষয়গুলো, একটা বেসিক জ্ঞান আমাদের থাকা উচিত। এই সমস্ত বিষয় যেগুলো আমরা ফিজিক্যাল এডুকেশনে পড়ে থাকি, তাই না? যাই হোক, আশা করছি তার পাঠ্যক্রম নিয়ে তিনি কি বলতে চেয়েছেন সেই জিনিসগুলোও আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে? এইবার এই যে নারী শিক্ষা নিয়ে তিনি কি বলেন? নারী শিক্ষা নিয়ে তিনি বলছেন যে নারীদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। নারীদেরকে অধিকার দিতে হবে। দেখো, স্বাধীনতার আগে বা ১ম দিকে সেরকম নারীদের সেরকম একটা শিক্ষা গ্রহণের সেরকম একটা সুযোগ সুবিধা ছিল না। তিনি বলছেন নারীদেরকেও সমান সুযোগ দিতে হবে। একটা পুরুষ মানুষকে যেমন সুযোগ দিচ্ছ, সেই নারীকেও সুযোগ দাও। কারণ যদি আমরা নারীকে শিক্ষিত করি, তাহলে পরবর্তী জেনারেশন আরও ভালোভাবে শিক্ষিত হবে। তার কথা অনুযায়ী তিনি বিভিন্ন বক্তৃতায় তিনি এই নিয়ে কথা বলেন যে নারীদেরকে ক্ষমতায় আনো, নারীদেরকে শিক্ষিত করো। কারণ একটা নারীকে যদি আমরা শিক্ষিত করি, সে তার সন্তানকে শিক্ষিত করবে। বোঝাতে পারছি? দেখো, তিনি বলছেন, ওই যে বললাম সকলের জন্য যে শিক্ষার কথা বলেছে, তাই না? নারী পুরুষ নির্বিশেষে। এবং বলছে নারীদের জন্য যদি এমন হয় যে নারীরা শিক্ষাদানে আগ্রহী নয়, বা শিক্ষাদানের জন্য তারা আগ্রহী রয়েছে, কিন্তু তার পারিপার্শ্বিক পরিবেশের জন্য মানুষজন, মানে তারা আসতে চাইছে না স্কুলে, তাহলে তাদেরকে মানে স্কলারশিপ দাও, ফেলোশিপ দাও, ফলে তারা যাতে আগ্রহী হয়, তাদেরকে রিওয়ার্ড দাও, গিফট দাও। গিফট বলতে ওই গোলাপ ফুল নয়, যে তারা ফার্স্ট হচ্ছে ক্লাসে, তার জন্য তাকে উপহার দেওয়া হচ্ছে, প্রাইজ দেওয়া হচ্ছে। তবে কি হবে, তারা একরকম আকর্ষিত হবে। এবং এই নারীকে শিক্ষাদানের মাধ্যমে সমাজের উন্নতি দেখেছিলেন তিনি। বলছে শুধু, হ্যাঁ নিশ্চয়ই শুধুমাত্র নারীকে নয়,
সকলের, নারী পুরুষ সকলের, কিন্তু নারীর শিক্ষার উপরে তিনি বেশ গুরুত্ব দিয়েছিলেন। বোঝা গেল। নেক্সট কি বলছে, শিক্ষার মাধ্যম সম্পর্কে আজাদের অভিমত, অর্থাৎ শিক্ষা কেমন হওয়া উচিত বা কোন ভাষায় হওয়া উচিত। অনলাইন বা অফলাইন মাধ্যম নয়, অফলাইনে হবে সেই সময়কার দিনে, সেটাও তো জানা কথা। কিন্তু কি বলছে যে শিক্ষার মাধ্যম অর্থাৎ শিক্ষা কোন ভাষাতে পড়ানো হবে, একটা দান করা হবে, কিভাবে শিক্ষা দেওয়া হবে একটা মানুষকে, একটা শিক্ষার্থীকে, তিনি সর্বদা আঞ্চলিক ভাষাকে খুব গুরুত্ব দিয়েছেন। আঞ্চলিক ভাষাকে, ঠিক আছে। দেখো, বর্তমানে আমরা ইংলিশকে খুব গুরুত্ব দিই, যে কেউ ইংলিশ মিডিয়ামে পড়লে সে খুব ভালো, এমন নয়। তিনি বলছেন একটা শিক্ষার্থী তখনই খুব ভালো করে শিখবে যখন সে আঞ্চলিক ভাষায় শিখবে। একটু অন্যরকম, একটু হাসি ঠাট্টার মধ্যে যদি আমরা বলি, দেখবে স্ল্যাং ইউজ করে কখন শান্তি পাওয়া যায়, যখন তুমি আঞ্চলিক ভাষায় দিচ্ছ। কিন্তু ইংলিশে দিয়ে দেখো, বেশি মজা পাবে না, তাই না? এ হাসি ঠাট্টার মধ্যে, সিরিয়াস নেবে না, ওকে। যাই হোক, তো ওই জিনিসটাই, যে আঞ্চলিক ভাষায় আমি যে কোনো জিনিস খুব ভালো করে বুঝি, ইংলিশে আমি অত বুঝবো না, বা অন্য কোনো ভাষায় বুঝবো না, বুঝে তো আঞ্চলিক ভাষায় শিক্ষাদান করো। তিনি তিনখানা ধাপের কথা বলেছিলেন। ১ নম্বর বলছে প্রাথমিক শিক্ষাটাকে পুরোপুরি আঞ্চলিক ভাষায় দাও। তারপর যে মাধ্যমিক শিক্ষা রয়েছে, সেই শিক্ষাটাকে তুমি আঞ্চলিক ভাষাতেই দাও। যদি ওর মধ্যে ইংরাজি ভাষা ঢোকাতেই হয় বা অন্য ভাষা ঢোকাতেই হয়, যে কারণ ইন্টারন্যাশনাল একটা ব্যাপার রয়েছে, যে অন্য দেশে অনেকে গিয়ে পড়তে চাইতে পারে। তো ওর মধ্যে যদি ঢোকাতেই হয়, তো ওর জন্য তুমি ৫টা বছর সময় নাও, ঠিক আছে? এবং পরবর্তী উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরাজিকে গুরুত্ব দিচ্ছেন তিনি। তিনি বলছেন প্রাথমিক পর্যায়ে ইংরাজিকে পুরো দূরে সরিয়ে দাও, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা আস্তে আস্তে আনো, ঠিক আছে? আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আঞ্চলিক ভাষা প্লাস ইংরেজিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। কারণ বলছে যেহেতু ওটা মানুষকে ইন্টারন্যাশনাল ওয়েতে যেতে হবে, বিভিন্ন অক্সফোর্ডে অনেকে পড়তে যায়, অন্যান্য কলেজে ইউনিভার্সিটিতে পড়তে চায়, তো ওর জন্য তো ইংলিশ লাগবে, তো আগে থেকেই তৈরি হওয়ার যে ব্যাপারটা, বোঝা গেল। তো তিনি বিশেষ করে আঞ্চলিক ভাষার উপরে গুরুত্ব দিয়েছেন। বলছে একটা মানুষের তখনই বিকাশ ঘটবে যখন সে জিনিসটাকে ভালো মতো বুঝবে। আর বুঝবে কিভাবে? তার নিজস্ব ভাষায়, তাই না? তুমি তোমার ভাষায় যতটা একটা জিনিস বুঝবে, ইংলিশে বললে অত বুঝবে না, তাই না? এই জিনিসটা। যাই হোক, নেক্সটে আমরা যাই। মাধ্যমটা বুঝলাম যে আঞ্চলিক ভাষার উপরে যদি বলে সবথেকে বেশি কার উপরে গুরুত্ব দিয়েছে, তিনি আঞ্চলিক ভাষার উপরে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে। তার চিন্তাভাবনা কেমন ছিল দেখো, হঠাৎ করে ইংলিশ মিডিয়াম সম্ভব নয়, তাই না? তাই বলছে সেকেন্ড অপশন, যে তুমি যদি ইংলিশ ঢোকাতেই চাও মাধ্যমিক পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে তো একদমই নয়, ঠিক আছে? যদি মাধ্যমিক পর্যায়ে অল্প ঢোকাতেও ৫ বছর সময় নাও, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে তুমি আঞ্চলিকের সঙ্গে ইংলিশটা দিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? কিন্তু মাধ্যমিকে দিচ্ছ, ইংলিশ দিতে চাইছো, দাও, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ৫ বছর সময় নাও, ঠিক আছে? হঠাৎ করে দিয়ে দিও না। বোঝাতে পারছি? আমাদের একবার আমি যখন ক্লাস 8 এ পড়ি, আমাদের একটা টিচার, তিনি বলতেন, "তোদের তো এখন মানে ছোট থেকেই ইংলিশ রয়েছে, 1-2 থেকেই ইংলিশ রয়েছে। কিন্তু আমরা ABCD শিখেছিলাম ক্লাস 5 এ।" স্যারটার নাম ছিল দীপঙ্কর স্যার। ঠিক আছে? আমার খুব প্রিয় স্যার ছিলেন উনি। তো এখনো খুঁজে বেড়াই। মানে উনি ট্রান্সফার হয়ে গেছে। আমি হোস্টেলে গেছিলাম। তারপরে স্কুলে এসে ওনাকে আর খুঁজে পাইনি। উনি কোন স্কুলে আছে? আ শান্তিপুরের একটা স্কুলে। কখনো দেখা করব, দেখা যাক সুযোগ পেলে। কিন্তু ওনার সঙ্গে আমি দেখা করবই। উনি আমার ১ম এমন টিচার ছিল আ যার জন্য আমার জীবনে এফেক্ট পড়েছে কিছুটা হলেও। ঠিক আছে? তো ওনাকে আমি কিভাবে ভুলি? ওকে? যাই হোক। নেক্সট, শিক্ষায় শিক্ষকের ভূমিকা। শিক্ষকের ভূমিকা প্রচুর। সেই জিনিসটাই এবার আমরা আলোচনা করব। দেখো, আমি তো শিক্ষক না, তো আমার ভূমিকা খুব একটা হওয়া উচিত নয়। কিন্তু যারা শিক্ষা দান করবে তাদের কি, কি ভূমিকা থাকবে? সে শুধুমাত্র এসে পড়িয়ে চলে গেল, এটা হবে না। মওলানা আবুল কালাম আজাদ বলছে, শিক্ষা 2 ওয়েতে হবে। জ্ঞান দিচ্ছে স্যার, এমন নয়। কোশ্চেন করুক স্টুডেন্ট এবং সেই কোশ্চেনের অ্যান্সার স্যার দিক। দেখো, এখন আমি তো শিক্ষক নই, তারপরেও আমি বলি তোমাদেরকে যে তোমাদেরকে এখন পড়াচ্ছি। তুমি আমার কোশ্চেন করতেই পারো, দাদা তুমি তো ওয়ান ওয়েতে পড়াচ্ছ। তুমি ভিডিওতে বলছো, আমরা শুনছি। তোমাদের কোশ্চেন করার অপশন রয়েছে।
কমেন্টে, তাই না? কমেন্টে করতেই পারো, হ্যাঁ কি না? এছাড়া আমি কিছুটা তোমাদের মনে কি কি কোশ্চেন জাগতে পারে সেই কোশ্চেনগুলো কিছুটা একটু ভেবে মাঝে সাঝে বলে দিই, ঠিক আছে? তাই জন্য এখানে ওয়ান ওয়ে হওয়ার কিছু নেই, এখানে টু ওয়ে আছে, যে তোমরাও আমাকে কোশ্চেন করতে পারো, আমিও তোমাকে কোশ্চেন করতে পারি এবং আমি তোমাকে বুঝিয়ে দিতে পারি, তাই না? কমেন্ট বক্স আছে, তাই না? ভবিষ্যতে কখনো যদি মনে হয় যে লাইভ ক্লাস নেওয়া দরকার বা লাইভ ক্লাসের জন্য যে সেট আপ দরকার সেই সেট আপ তৈরি করতে পেরেছি, তো কখনো লাইভ ক্লাসে সরাসরি কোশ্চেন অ্যান্সার হবে। ওকে, তো এখানে বলছে টু এর কথা বলছে, যে যাতে ইন্টারেক্টিভ হয়। এছাড়া প্র্যাকটিক্যাল বিষয়গুলোর উপরে স্যাররা নজর রাখবে। এই যে একজন শিক্ষক, শিক্ষক হবে একজন স্টুডেন্টের রোল মডেল, ঠিক আছে? রোল মডেল হবে, আমরা বাংলায় লিখি, ইংলিশটা তো পারি না, ঠিক আছে? রোল মডেল, বোঝা গেল? তো রোল মডেল হবে, ক্লিয়ার হচ্ছে কথাগুলো? আর এই শিক্ষকরা শুধুমাত্র শিক্ষাদান করবে এরকম নয়, তার ব্যক্তিত্ব বিকাশের জন্য তাকে নৈতিক শিক্ষাদানের ব্যবস্থাও করবে। একবার আমি এক জায়গা থেকে বাড়িতে আসছি, ঠিক আছে? চাকদা তোমরা অনেকে চেনো এলাকায় যদি থেকে থাকো। চাকদা থেকে আমি একটা অটোয় করে কল্যাণীতে নামবো, ঠিক আছে? তো আসছি, ওখানে কিছু স্কুলের টিচার ছিল ওই অটোতে বসে। তো ওনারা এমন ভাবে কথা বলছে, তাদের তাদের তারা কিভাবে নৈতিকতা শিক্ষা দেবে স্টুডেন্টকে, আমি তো ভেবে অবাক। যে স্কুল টিচার ছিল, ঠিক আছে? আমি স্কুলের নাম নিলাম না, বাট ওনারা ধর্ম বিদ্বেষী মানুষ ছিল, কোনো একটা পার্টিকুলার ধর্মকে নিয়ে উল্টোপাল্টা বলছিল। আমার খুব বাজে লেগেছে, ঠিক আছে? যে কেন একজন শিক্ষকের মধ্যে এমন কেন হবে? আমি প্রথমে বুঝিনি যে তারা শিক্ষক ছিলেন, পরে তাদের কথার মধ্যে একটা কথা এসছিল যে আসে না, তো সেই রকম এসে তারপরে বুঝলাম না যে তারা শিক্ষক কোন একটা পার্টিকুলার স্কুলের নামও আমি জানি, ঠিক আছে? এবং স্কুলটাকে চিনিও আমি। দেখো ওই স্কুলের শিক্ষকরা কিভাবে শিক্ষা দেন, এখানে মৌলানা আবুল কালাম আজাদ বলছে যে শিক্ষকের মধ্যে ওই যে ধর্মভিত্তিক এরম ব্যাপারটা, যে কোনো একটা পার্টিকুলার ধর্মের মানুষকে তিনি শিক্ষাদান করবে এরকম নয়। একজন শিক্ষক সকলের শিক্ষক, দেশের প্রধানমন্ত্রী এমন কি যে শুধু হিন্দুদের প্রধানমন্ত্রী বা শুধু মুসলিমদের প্রধানমন্ত্রী, উনি সকলের প্রধানমন্ত্রী। সেই রকম একজন শিক্ষক, তিনি সকলের শিক্ষক, একটা মেয়ের শিক্ষক, একটা ছেলের শিক্ষক, একটা হিন্দু শিক্ষার্থীর শিক্ষক এবং একটা মুসলিম শিক্ষার্থীর শিক্ষক, প্রতিটা ধর্মের শিক্ষার্থীর শিক্ষক, তিনি সকলের জন্য শিক্ষক, তাই না? তিনি কিভাবে এরকম ধর্মবিদ্বেষী কথা বলতে পারেন, তাই না? এই যে জিনিসগুলো এইরকম থাকবে না, এক কথায় রোল মডেল হবে উনি। উনি একটা পথ প্রদর্শক, তিনি শিক্ষার্থীদেরকে পথ দেখিয়ে দেবেন, স্টুডেন্টদেরকে পথ দেখিয়ে দেবেন। বোঝাতে পারছি যে কি পরিমাণে প্রভাব। তার পার্সোনাল লাইফে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলোও সলভ করবে। পার্সোনাল লাইফ বলতে অতিরিক্ত পার্সোনাল নয়, বাট সে যাতে ডিপ্রেশনের মধ্যে না যায়, এই সমস্ত বিষয়গুলো সেগুলোও দেখবেন। ওকে, নেক্সট আমরা আসি। নেক্সট কি বলছে, আজাদের শিক্ষার বৈশিষ্ট্য। তিনি যে শিক্ষা চিন্তা করেছিলেন এর বেশ কিছু বৈশিষ্ট্য ছিল, যেরকম সর্বজনীন প্রাথমিক শিক্ষা। সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝাচ্ছে, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শিক্ষাক্ষেত্রে সমান অধিকার পাবে। বিশেষ করে প্রাথমিক শিক্ষাটা, অর্থাৎ ওই যে 6 থেকে 14 বছর, এই জন্যই তিনি 6 থেকে 14 বছর বয়স্ক যে শিশুর ছিল সেই শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেন, শিক্ষা বাধ্যতামূলক করেন, ঠিক আছে? এছাড়া পরবর্তীতে কি বলছে, ধর্মনিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তার যে শিক্ষা ব্যবস্থা ছিল ওটা ছিল ধর্মনিরপেক্ষ, কোনো একটা পার্টিকুলার ধর্মীয় শিক্ষা নয়। তিনি নৈতিকতার শিক্ষার কথা বলেছেন, তিনি বিজ্ঞানের শিক্ষার কথা বলেছেন, তিনি ভারতীয় ঐতিহ্যের শিক্ষার কথা বলেছেন, কিন্তু কোনো একটা পার্টিকুলার ধর্মের শিক্ষার কথা বলেননি। তিনি বলছেন ধর্মীয় শিক্ষা ততটাই দরকার যতটা একটা মানুষের ব্যক্তিত্ব গঠনের জন্য দরকার হবে। বোঝা গেল? এছাড়া তাকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাকে অন্যান্য শিক্ষায়, সাহিত্যের শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে। বোঝা গেল? এছাড়া পরবর্তীতে বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে বোঝায় যে তার এই শিক্ষা ব্যবস্থা যে কোনো ব্যক্তির মধ্যে বা একটা সমাজের বিভিন্ন ব্যক্তির মধ্যে জাতি ধর্ম বর্ণ আকৃতি রং ইত্যাদির দিক থেকে পার্থক্য হলেও তারা সকলেই শিক্ষাক্ষেত্রে সমান অধিকার পাবে।
তিনি যেই শিক্ষা মডেলটা দিয়েছেন সেই মডেলে সকলের সমান অধিকার, এমন তো নয় তুমি বেশি অধিকার পাবে আর তোমার বন্ধু কম অধিকার পাবে, সকলের সমান অধিকার পাবে, এই যে বিষয়টা তিনি জোর দিয়েছিলেন। এছাড়া কি বলছেন, প্রাপ্তবয়স্কদের শিক্ষা, এছাড়া তিনি প্রাপ্তবয়স্কদের শিক্ষার উপরে নজর দিয়েছিলেন। কারণ আমরা বলেছি যে প্রাপ্তবয়স্কদের শিক্ষা কেন দরকার, সামাজিক উন্নতির জন্য, তাদেরকে তাদের এই যে চিন্তা ভাবনাকে সম্প্রসারণ করার জন্য, যাতে তারা তার পরবর্তী জেনারেশনকে স্কুলে পাঠায়। ওকে, তাদেরকে বিভিন্ন বিষয় থেকে এর জন্য শিক্ষিত করা, ঠিক আছে। এর জন্য উনি কি করেছেন, নাইট স্কুলের কথা বলেছেন, নাইট স্কুল প্রচলন করেছেন, তাই না, যে রাত্রিবেলা স্কুল হবে। ওকে, নেক্সট নেক্সট কি বলছে, বৈজ্ঞানিক ও কারিগরি শিক্ষা, তিনি শুধুমাত্র ওই ঐতিহ্যগত শিক্ষার উপরে, ভারতের ঐতিহ্যগত শিক্ষার উপরে জোর দেননি, তিনি বলছেন বিজ্ঞান শিক্ষা দাও, বিজ্ঞান কারিগরি শিক্ষা এগুলো ওদেরকে দাও, এগুলো দিলে কি হবে, ভারত এক উঁচু পর্যায়ে চলে যাবে, উন্নত পর্যায়ে, এই সমস্ত যে টেকনোলজির পথে ভারত চলে যাবে। দেখো সুন্দর পিচাই গুগলের সিইও, তাই না, তিনি কিন্তু একজন ভারতীয় ছিলেন, তাই তো, তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত। তো এইরকম তিনি আইআইটি খড়গপুরে যত সম্ভব পড়েছেন, যদি সেই সময় এইরকম কাঠামো না থাকতো শিক্ষা ব্যবস্থার, এই যে মৌলানা আবুল কালাম আজাদ যদি সেই ব্যবস্থা না করে দিতেন, তাহলে কিভাবে ভারতে এখন পুরো ভারতকে চেনে, সরি পুরো ভারতীয় হিসেবেই আমরা একরকম বলতে পারি, সুন্দর পিচাইকে সবাই চেনে যে এই ওখান থেকে পড়ে এসছে, হ্যাঁ কি না। যাই হোক, নেক্সট পরিকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ যে এই স্কুল কলেজের মানে শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিকাঠামো গঠন, তারপরে বইয়ের সিলেবাস, এই সমস্ত কিছুর দিক থেকে সঠিকভাবে নজর দাও, যে নৈতিক শিক্ষা পাচ্ছে, উল্টোপাল্টা কিছু শিখে যাচ্ছে না তো, মানে এমন বাজে জিনিস শিখছে না তো যেটা তাদের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করে দিচ্ছে, এই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখতে হবে। স্কুলের পরিকাঠামো ঠিক করতে হবে, স্টুডেন্টরা ভালো রেজাল্ট করছে বা ভালো শিখছে, তাদেরকে উৎসাহ প্রদানের বিভিন্ন ব্যবস্থা করতে হবে, খেলাধুলার ব্যবস্থা করতে হবে, মাঝে মাঝে একটা সিনেমা দেখাও স্কুলে, দরকার, সিনেমাও দরকার আছে, হ্যাঁ নিশ্চয়ই শিক্ষামূলক সিনেমা, ডার্টি পিকচারের মতো সিনেমা নিশ্চয়ই নয়, তাই না। নেক্সট শিক্ষক সেই প্রশিক্ষণ, দেখো বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন জায়গা থেকে পড়ে আসে, তাই না, কিছু শিক্ষক খুব ভালো পড়ায়, কিছু শিক্ষক খুব খারাপ পড়ায়, খারাপ বলতে শিক্ষকদের খারাপ বলা উচিত নয়, আমি কোনো শিক্ষককে আমি আদৌ খারাপ বলার পক্ষপাতী নই, তারপরেও তুলনামূলক খারাপ, ওকে, পড়ানোর দিক থেকে, অন্য দিক থেকে খারাপ বলা যেতেই পারে, কিন্তু পড়ানোর দিক থেকে অন্তত, বা তার থেকে যেহেতু আমি শিক্ষা গ্রহণ করছি, তো সেই ক্ষেত্রে তাকে কখনো খারাপ বলা উচিত নয়। তো বলছে এক একজন এক এক রকম পড়ায়, কারো পড়ানোর স্টাইল প্র্যাকটিক্যাল, কেউ আবার শুধু গল্পের মতো পড়ায়, কেউ আবার শুধুমাত্র রিডিং পড়ে করে রিডিং পড়িয়ে চলে যায়, এক একজনের এক এক রকম। তো তাদেরকে ট্রেনিং দাও যাতে সবাই ভালো পড়ায়, সকলে যাতে সমান সুযোগ পায়। একটা স্কুলে, এই স্কুলে সব প্র্যাকটিক্যালই হয়, আর প্র্যাকটিক্যালের মাধ্যমে শেখানো হয়, আর বি স্কুলে রিডিং পড়ে শেখানো হয়, তাহলে সাম্য প্রতিষ্ঠা হলো তো না, তাই না। দুটো স্কুল, একটা স্কুলের স্টুডেন্টরা খুব একটা সুযোগ পেল না, আর একটা স্টুডেন্ট খুব ভালো সুযোগ পেল, এমন কেন হবে, তাই না। তো বলছে এই শিক্ষকদেরকেও প্রশিক্ষণ দিতে হবে, ট্রেনিং দিতে হবে যে কিভাবে পড়াতে হয়, বোঝা গেল। এই জন্য আমাদের বর্তমানে আমরা দেখি যে বিএড ডিএড এইগুলো চালু হয়েছে। যাই হোক, নেক্সট উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহ প্রদান, অর্থাৎ ওই যে আগেই বলেছি যে তিনি উচ্চশিক্ষায় বলেছে যারা আগ্রহী তাদেরকেই দাও, এই যে শিক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষায় আগ্রহী হয় এবং দেশের উন্নতি প্রকল্পে কাজ করতে পারে, তো তাদেরকে উৎসাহ প্রদান করো, কিভাবে ওই বিভিন্ন স্কলারশিপ প্রদান করো, ফেলোশিপ দাও, তাই না, যে তোমরা যত বছর পড়াশোনা করবে তোমাদেরকে টাকা দেবো, স্কলারশিপ দেবো তোমার পড়ার খরচ চালানোর জন্য, তুমি এদিকে শিক্ষিতও হবা, সঙ্গে টাকাও পাবা, তাই না, লাভে লাভ। যাই হোক, নেক্সট বৃত্তিমূলক শিক্ষার প্রসার, অর্থাৎ এমন শিক্ষা ব্যবস্থা যেখানে তুমি প্র্যাকটিক্যাল অনেক বিষয় শিখতে পারবে, পরবর্তীতে যাতে কাজ করতে পারো ঠিকঠাকভাবে, এক কথায় আমরা বলতে পারি কর্মমুখী যে শিক্ষা, সেই শিক্ষার প্রসার ঘটানোর কথা বলে, বিজ্ঞানের শিক্ষা, তারপরে ওই যে পলিটেকনিক শিক্ষা, এই বিষয়গুলো, ঠিক আছে। নেক্সট আসছে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন,
বলছে শুধুমাত্র যে এরকম একটা চালাঘর তুলে দিলাম, ওখানে শিক্ষাদান করলাম, এরকম নয়। সময়ের সঙ্গে সঙ্গে ওর পরিবর্তন করো, ঠিক আছে? এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের যে গ্রন্থাগার, লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিকে কাজে লাগাও। আমাদের রাজ্যে, আমি তো রাজ্যের বাইরে পড়তে যাইনি, কিন্তু আমাদের রাজ্যের কথাই বলি, একাধিক স্কুল রয়েছে, যে স্কুলে লাইব্রেরি তো রয়েছে, কিন্তু স্টুডেন্টদের লাইব্রেরির কার্ডও রয়েছে, ঠিক আছে? লাইব্রেরির টাকা নিয়ে নাই করতে পারে স্কুল, কিন্তু লাইব্রেরিতে যেতে দেয় না, বন্ধই থাকে সবসময়। কেন? তিনি বলছেন লাইব্রেরি খুলে দাও, যারা শিক্ষা গ্রহণ করতে চায় তাদের জন্য লাইব্রেরি ওপেন করে দাও। তারা লাইব্রেরি তো জ্ঞান প্রদান করবে, ওখানে জ্ঞান আমরা যেখান থেকে অর্জন করবো সেই সমস্ত জিনিস তো লাইব্রেরিতে রয়েছে। লাইব্রেরিতে বই ঢোকাও, একাধিক বই বাড়াও, বইয়ের সংখ্যা বাড়াও, এবং সেগুলো যাতে স্টুডেন্টরা পড়ে তার ব্যবস্থা করো। আমি এই কয়েকজন স্টুডেন্ট মানে ভাই বোন রয়েছে যারা আমার কাছে অফলাইনে পড়ে, তাদেরকে আমি একটা কথা বলে রেখেছি যে তোরা 4টে বই প্রতি মাসে শেষ কর, ঠিক আছে? আমি একটা বই এক্সট্রা দেবো, ঠিক আছে? 4টে বই যদি শেষ করে আমাকে সামারি শোনাতে পারিস, কি শিখলি শোনাতে পারিস, তবে আমি একটা বই তোদেরকে গিফট করব। একজন স্টুডেন্ট করেছিল এর আগের মাসে, আর কেউ পারেনি। একটু মোটামোটা টার্গেট দিয়েছিলাম। এখন খুব কম স্টুডেন্ট বলে, খুব কম সংখ্যা বলে ওরা রয়েছে বলে তাই আমরা করতে পারছি। ভবিষ্যতে যদি অনেক কিছু করতে পারি তাহলে অনলাইনেও করবো এই বিষয়টা। এখন এটা করা অনলাইনে সম্ভব নয়। তোমরা, আমি জানি অনেকে বলবে যে দাদা আমাদের জন্য তাহলে করো, কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? ভবিষ্যতে করব, ওকে? যাই হোক, এত কিছু বৈশিষ্ট্য গেল। এইবার বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতা কি? দেখো, আমরা এক একটা করে আসি। এক হচ্ছে সমালোচনামূলক চিন্তা ভাবনা। এক কথায় বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করা এবং বিভিন্ন দিক থেকে একটা টপিককে নিয়ে বিভিন্ন দিক থেকে ভাবা। এই যে ভাবার ক্ষেত্রে তিনি খুব মানে জোর দিয়েছেন যে স্টুডেন্টকে ভাবতে দাও। স্টুডেন্ট যাতে তুমি দেখবে অনেক স্কুলে আমি যেটা বলবো সেটাই করবি, ঠিক আছে? অনেক টিচার এরকম আছে, তুই আমার বাইরে ভাবতে গেলে আমি যেটা বলছি ওটা মুখস্থ বিদ্যা লিখবি, তুই নিজের মতো লিখতে গেছিস, আমি কেটে দিয়েছি। কেন? এইরকম যাতে না হয়। উনি বলছেন সে তো স্বাধীনভাবে ভাববে, তাকে ভাবতে দাও, ঠিক আছে? সে যখন স্বাধীনভাবে ভাবতে পারবে তখনই কাজের কাজ হবে। সে যখন প্রশ্ন করবে তোমাকে, তুমি প্রশ্নের উত্তর দেবে, তার মধ্যে জ্ঞানের প্রসার ঘটবে। বলছে বর্তমান সময়ে দরকার এই জিনিসটা। তার যে চিন্তাভাবনা, তিনি ভেবেছিলেন যে স্টুডেন্টরা যাতে সমালোচনা করতে পারে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে। এমন নয় যে ওই স্যারের বউ কালো ফর্সা, এরকম নয়, বা ওই ম্যাডাম জানিস ওর সঙ্গে ঘুরে বেড়াই, এরকম নয়। তার পার্সোনাল লাইফ ওটা, ওইসব নিয়ে সমালোচনার কথা বলেনি। এখানে বিভিন্ন কোশ্চেন বিভিন্ন নিয়ে আলোচনার কথা বলেছে, বিভিন্ন টপিক নিয়ে আলোচনার কথা বলেছে, কারো পার্সোনাল লাইফ নিয়ে নয়। তো অনেকে বলতেই পারো তাহলে যাই হোক, নৈতিক শিক্ষা, নৈতিকতা শিক্ষার কথা বলা হয়েছে। এখন একাধিক স্কুলে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। কিরকম নৈতিকতা? ও হিন্দু ও মুসলিম দুটো ভাগ রয়েছে, এরকম কেন হবে? এটা তো নৈতিকতা শিক্ষা নয়। আমি তো ইয়ার্কি মেরে বললাম যে নৈতিকতা শিক্ষা, ব্যঙ্গ, ওকে? কিন্তু নৈতিকতা শিক্ষা বলতে কি, সবাই সমান, আমরা সমান অধিকার, ন্যায় বিচার, কোনটা ঠিক কোনটা ভুল, সততা, এই সমস্ত জিনিস। আমি কারোর সঙ্গে মারপিট করব না, আমি এক অন্যকে সম্মান করব, রেসপেক্ট করব, স্যারদেরকে রেসপেক্ট করব, গুরুজনকে রেসপেক্ট করব। একাধিক মানুষ আমি দেখেছি যে রাস্তা দিয়ে যাচ্ছে, একজন বলছে তুই বিড়ি খাচ্ছিস, একজন বড় মানুষ, তোর কি রে? একটা বাচ্চা ছেলে, সে বলছে তোর কি, তোর বাপের টাকাই খাচ্ছি, বা তোর টাকাই খাচ্ছিস, এইভাবে কথা বলছে একজন বড় মানুষকে। কি বলবো, আর বড় মানুষটা কি করবে, মাথা নিচু করে চলে যাচ্ছে। এগুলো তো নৈতিকতা শিক্ষা নয়, তাই না? যাই হোক, লিঙ্গ সমতা, নারী পুরুষের বিভেদ করবে না, নারী পুরুষ সবাই সমান অধিকার পাবে। এখন অনেকটা কমেছে, ঠিক আছে, এই জিনিসটা যে লিঙ্গ ভেদ করা হচ্ছে, ছেলে মেয়ে আলাদা করা হচ্ছে। এখন মেয়েরাও দূরে দূরে পড়তে যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত একাধিক পরিবার রয়েছে যেখানে মেয়েদেরকে দূরে পড়তে যেতে দেওয়া হয় না। তাদেরকে এখনো বলে মেয়ে মানুষ আবার অত পড়ে কি লাভ, সে তো বিয়ে হয়ে যাবে হাতাখুন্তি নাড়বি। বোঝাতে পারছি? নেক্সট কি বলছে, অন্তর্ভুক্তি এবং সমতা। ওই যে বললাম নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সকলে শিক্ষাক্ষেত্রে সমান অধিকার পাবে, সমতা প্রতিষ্ঠা হবে। এখনো পর্যন্ত একাধিক ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা হয়নি। বলছে ইভেন এই যে সমতা প্রতিষ্ঠা হওয়ার জন্য তাদের যদি স্কলারশিপ দিতে হয় তাও দাও,
বিভিন্ন ব্যবস্থা করো, বিভিন্ন নিয়ম নিয়ে আসো, বিভিন্ন নীতি নিয়ে আসো, এনে তাদের মধ্যে সমতা প্রতিষ্ঠা করো। তো তার এই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা এখনো দরকার রয়েছে। আর কি, সাংস্কৃতিক সংরক্ষণ। এই যে আমাদের শিক্ষাক্ষেত্রে একাধিক সংস্কৃতিকে আমরা হারিয়ে ফেলছি। আমাদের দেখো ছোটবেলায় অনেক কিছু আমরা শিখতাম। আমাদের স্বাধীনতার আগে গান, নাচ, এই সমস্ত কবিতা আবৃত্তি একাধিক স্কুল এখন এগুলো করেই না। ঠিক আছে? হ্যাঁ, এমন নয় পুরোপুরি শেষ হয়ে গেছে। কিন্তু এগুলো অনেকে করেই না। বোঝা গেল? একাধিক স্কুলে অনেক কিছু শেখানো হতো। বিভিন্ন বিষয়। এখন আমি একটা পার্টিকুলার বিষয় ছাড়া আমরা স্কুলে গেলে দেখতে পাই যে আমরা সাবজেক্টের বাইরে কিছু পড়াই না আর। সাবজেক্টের সিলেবাসের বাইরে কিছু পড়ায় না। কেন এরকম হবে? তুমি এক্সট্রা অল্প কিছু বলো, তার তো বিকাশ ঘটাতে হবে, তাই না? তারা তো পারিপার্শ্বিক পরিবেশকে চিনতে শিখুক, সেই ব্যবস্থা করো। সংস্কৃতিকে সংরক্ষণ করতে শিখুক। সে অন্য জাতির যে সংস্কৃতি তাকে রেসপেক্ট করতে শিখুক। এই জিনিসগুলো শেখাতে হবে। আরও অনেক কিছু। তো এখন দরকার তার এই চিন্তাভাবনার। আর কি বলবো? নেক্সট, যাই হোক, গান্ধীজি ও আবুল কালাম আজাদের যে মতাদর্শগত সাদৃশ্য, এই সাদৃশ্য আমরা দেখব। আর নেতাজির দেখে আমরা আজকের ক্লাস শেষ করব। ওকে? দেখো, গান্ধীজি যেরকম অহিংসার পথে চলেছিলেন, ঠিক আছে, তিনি অহিংসাকে বেশ গুরুত্ব দিয়েছিলেন। সেরকম এই যে মৌলানা আবুল কালাম আজাদ অহিংসাকে প্রচুর গুরুত্ব দিয়েছিলেন, যেহেতু তিনি একরকম গান্ধীজির পথেই চলেছিলেন, তাই না? তিনি যে বিভিন্ন পর্যায়ে অহিংসার কথা বলেছেন, তিনি লড়াই থামানোর কথা বলেছেন, তার স্বাধীনতা ধারণাই বলো, যাই হোক, তিনি বিভিন্ন অহিংসা আন্দোলনেও যোগদান করেছেন। ঠিক আছে, গান্ধীজির সঙ্গে প্রচুর কাজ করেছেন। ঠিক আছে, সারা জীবন গান্ধীজির সঙ্গে কাজ করে গেছেন নেহেরু, তারপরে হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, এনারা। ঠিক আছে, এছাড়া জাতিগত ঐক্যের কথা বলেছেন, অর্থাৎ বিশেষ করে হিন্দু মুসলিমের কথা উনি বলেছেন, যে হিন্দু মুসলিম আলাদা নয়, তারা ভাই ভাই, এরকম একটা ব্যাপার, যে তারা একসঙ্গে থাকুক, তাদের মধ্যে যাতে বিভেদের সৃষ্টি না হয়। ঠিক আছে, দুজনেই যেরকম গান্ধীজিও বলেছেন, সেরকম মৌলানা আবুল কালাম আজাদও বলেছেন। ওকে, বলছে এই জাতির মধ্যে ঐক্য গড়ে তোলা হোক। আর এই গান্ধীজি এবং মৌলানা আজাদ দুজনেই শিক্ষাকে খুব গুরুত্ব দিয়েছেন। বলছে এই আমাদের দেশে যে স্বাধীনতা, এই স্বাধীনতা গড়ে উঠবে এই শিক্ষার মাধ্যমে। সার্বজনীন শিক্ষা, নারী পুরুষ নির্বিশেষে শিক্ষা। ঠিক আছে, সবাই সমান, বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা বলেছেন। এনারা দুজনেই একরকম পুরো বিশ্বের চিন্তা ভাবনা, মানবিকতার চিন্তা ভাবনার উপরে খুব বিশ্বাসী ছিলেন। বোঝা গেল? আশা করছি বোঝাতে পারলাম। এছাড়া আরও যদি কয়েকটা কথা বলি, যেরকম বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ছিলেন, ওই যে সমতা, ধর্মনিরপেক্ষতা, তারপরে সমতা, ন্যায় বিচারের কথা বলছেন। গান্ধীজি ওরকম বলেছিলেন যে সমতা প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সত্যের পথে চলতে হবে, কোনো উঁচু জাতি নিচু জাতি থাকলে হবে না। ঠিক আছে, সকলে সমান অধিকার পাবে, এই যে কথাগুলো বলেছিলেন। এছাড়া আরেকটা সাদৃশ্য তো তাদের মধ্যে ছিলই, যেরকম দলগত সাদৃশ্য, দুজনেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সদস্য ছিলেন। ওকে, আর কি বলা যেতে পারে, যে বলা যেতে পারে স্বাধীন ভারতবর্ষ গঠনের কথা চিন্তা করেছিলেন। দুজনেই বলেছিলেন অখণ্ড স্বাধীন ভারতবর্ষ হবে। গান্ধীজিও চাননি দেশ ভাগ হোক, এবং মৌলানা আবুল কালাম আজাদও চাননি। ঠিক আছে, যে দেশ ভাগ হোক। হ্যাঁ, পরবর্তীতে গান্ধীজির ওই যে বললাম, কংগ্রেস কিছুটা মেনে নেয়, যে আর কিছু করার নেই, হবেই, তো হয়ে গেল। যাই হোক, এবার আমরা নেক্সটে যাব কিসের, যে মৌলানা আবুল কালাম আজাদ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতাদর্শগত সাদৃশ্য দেখব। যেমন এনারা দুজনেই জাতীয়তাবাদী প্রচার করেছেন। নেতাজিও জাতীয়তাবাদী প্রচার করেছেন, এবং আমাদের মৌলানা আবুল কালাম আজাদও করেছেন। ওই যে আল হিলাল, প্রথমেই বললাম যে একটা পত্রিকা প্রকাশ করতেন মানুষের জনমত গঠন করার জন্য। ইনি নেতাজি সুভাষচন্দ্র বসু এরকম একটা রেডিও স্টেশন গঠন করেছিলেন মানুষের মধ্যে তার কথাবার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। ওকে, জনমত গঠন করার জন্য, দেশের জাতীয়তাবাদী ধারণা ছড়িয়ে দেওয়ার জন্য। এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু সার্বজনীন শিক্ষার, অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে শিক্ষা প্রদানের কথা বলেন, শিক্ষার কাঠামো ঠিক করার কথা বলেন। অন্যদিকে মৌলানা আবুল কালাম আজাদও শিক্ষার কাঠামো ঠিক করার কথা বলেন, শিক্ষার কাঠামো গঠনের ক্ষেত্রে জোরদান করেন। এছাড়া সার্বজনীন শিক্ষার কথাও বলেন, ধর্মনিরপেক্ষ শিক্ষার কথা বলেন, এবং এই শিক্ষার মাধ্যমেই যে স্বাধীনতা পাওয়া যাবে, এবং সেই ধারণাটা এই নেতাজি এবং আবুল কালাম আজাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে তার সম্পূর্ণ ধারণা। যতটা
বুঝেছো, এখান থেকে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো বা এর বাইরেও করতে পারো, বাধা নেই। তোমরা কোশ্চেন করো, ভালো লাগবে। আর কেমন লাগলো আজকের ক্লাসটা নিশ্চয়ই জানিও। ওকে, আর তোমাদেরকে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। পরিবারটাকে অনেকটাই বড় করতে হবে, তাই না? তো চলো, আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।